হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ওয়ান শট রিভিশন সিরিজ। এই সিরিজের মধ্যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে 30 থেকে 1 ঘন্টার মধ্যে শেষ করব। সো ছোট চ্যাপ্টারগুলোকে 30 থেকে 40 মিনিটের মধ্যে, আর যেগুলো একটু বড় চ্যাপ্টার যেটার মধ্যে কন্টেন্ট একটু বেশি, ওইটা আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করব। সো আজকে আমাদের টার্গেট হচ্ছে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটাকে 1 ঘন্টার মধ্যে শেষ করা। এটার মধ্যে যত প্রকার টপিক আছে আমরা 6টা টাইপে ভাগ করছি। প্রত্যেকটা টপিকের কি ফর্মুলা, কি কনসেপ্ট, যেগুলো তোমার সিকিউ এবং এমসিকিউ করার জন্য ইম্পর্টেন্ট, ওইগুলো আমরা দেখব। কোন কোন জায়গাতে তুমি ভুল করতে পারো, ঠিক আছে, উইথ একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, যেটা তোমার বোর্ডের জন্য বোর্ডের 100% ক্লিয়ার করবে, কভার করবে, ঠিক আছে। সো এই ক্লাসগুলো কাদের জন্য? আলটিমেটলি যাদের হচ্ছে একটা চ্যাপ্টার অনেক আগে পড়ছো, মনে নাই, ভালো নোট করা নাই, ফর্মুলা ধরতে পারো না, কোন জায়গায় কোন ফর্মুলা ইউজ করতে হবে, তারপরে এতগুলো ফর্মুলা মেমোরাইজ করতে পারো না। বেসিক্যালি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি যদি যে 8 থেকে 10টা ফর্মুলা মনে রাখলে কিন্তু হয়ে যায়, কিন্তু দেখবা যে ফর্মুলা কিন্তু অনেকগুলা, প্রায় 30-40টা ফর্মুলা লেখা আছে। সবগুলো ফর্মুলা মেমোরাইজ করা তোমার দরকার নেই। একটা ফর্মুলার সাথে একটা ফর্মুলার লিঙ্ক কোথায়, কোনটা কিভাবে অ্যাপ্লাই করা লাগবে, কোনটা কিভাবে মনে রাখবা, ঠিক আছে, সবগুলা জিনিস এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। সো এটা করার পরে সিকিউ এমসিকিউতে তুমি প্রপার একটা কনসেপ্ট নিয়ে সলভ করতে পারবা। আর এই ক্লাসটা করার পরে দেখবা যে সিকিউ এমসিকিউ আগের থেকে তোমার কাছে অনেক বেশি সহজ মনে হবে, ঠিক আছে। ওকে, সো দেখো আমাদের টার্গেট এইটাই, যাতে তোমাদের ফিজিক্সটাকে অনেক বেশি স্মুথ করা যায়, খুব কম সময়ের মধ্যে তোমাকে একটা আইডিয়া দিয়ে তোমার কনফিডেন্সটাকে বাড়ানো যায়। অলরেডি আমাদের 7টা চ্যাপ্টার আপলোড করা হয়ে গেছে, আমাদের একটা প্লে লিস্ট আছে। এখানে অবভিয়াসলি তোমাদের আমি ডেসক্রিপশন এবং হচ্ছে কমেন্টে দিয়ে দিব, এখান থেকে বাকি চ্যাপ্টারগুলো দেখে নেবা। ওকে, এবার আসো, অনেক কথাবার্তা হয়েছে, আমরা হচ্ছে এখানে 6টা টাইপে ভাগ করছি। তো প্রথম টাইপে অবভিয়াসলি আমরা কৃতকাজ টপিকটা নিয়ে আলোচনা করব। অ্যান্ড এই টপিকটাতে আমাদের বেসিক্যালি যে জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে, বিভিন্ন টাইপের কৃতকাজ। যেমন কৃতকাজের প্রথমটি টাইপ আছে, সেটা হচ্ছে ধ্রুব বল ধারা কৃতকাজ, ঠিক আছে। অর্থাৎ তোমার বলটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে, বলটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে ভাই এটা ফর্মুলা হচ্ছে, দেখো একবারে আমি ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফএস কস থিটা, ঠিক আছে। আমরা কাজের যে ডেফিনেশন পড়ছি সেটা কি ছিল? কাজ হচ্ছে বল ইনটু বলের দিকে সরণ, বল ইনটু বলের দিকে সরণ। অথবা তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো যে এটাকে তুমি এটা বলতে পারো যে সরণ ইনটু সরণের দিকে বল, ঠিক আছে, সরণ ইনটু সরণের দিকে বল, যেটা দাও ওইটাই তোমার কাজের ডেফিনেশন হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের দুইটা জিনিস আছে, একটা হলো বল আর এটা হচ্ছে কি আমাদের সরণ। সো নর্মালি ধরো একটা বস্তুর উপর আমার কাছে এখানে একটা বস্তু আছে। সো এই বস্তুর উপর হচ্ছে আমি এফ বল প্রয়োগ করছি, ঠিক আছে, এবং তার সরণ হয়েছে এস সরণ হয়েছে, অ্যান্ড তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, যে মধ্যবর্তী যে কোণ, সেটা হচ্ছে তোমার থিটা। তাহলে দেখো তো এখানে আমি ডব্লিউ ইকুয়াল টু লিখতে পারি এফ এস কস থিটা। আলটিমেটলি আমি এখানে যেটা করছি, দেখো এফ এর সাথে এস কস থিটাকে গুণ করছি। তাহলে এটা যদি তোমার এফ হয়, এটা হচ্ছে তোমার কি এস, ঠিক আছে। এখন দেখো তো এস কস থিটা কোনটা? এস কস থিটা হচ্ছে সিম্পলি এখান থেকে এটার অনুভূমিক উপাংশ। দেখো এই পার্টটুকুকে আমি কি বলবো? এই পার্টটুকুকে আমি বলবো এস কস থিটা, ঠিক আছে। তোমরা যারা অনুভূমিক উপাংশ করছো, ভেক্টর ক্লাসটা করছো বা ভেক্টর পড়ছো, তারা জানো এতটুকু হচ্ছে এস কস থিটা। তার মানে দেখো তো আমি কি করছি? বল নিছি, এমন বলের দিকে কিন্তু সরণ নিছি। সরণ কি বলের দিকে হয়েছে? সরণ তো তোমার বলের সাথে অ্যাঙ্গেলে হয়েছে, বাট তুমি বলটা আর সরণটা নিছো কোন বরাবর? বল বরাবর। এই দুইটার গুণফলই হচ্ছে কৃতকাজ। সেম ভাবে তুমি এখানে কি করতে পারো? এই বরাবর হচ্ছে তুমি সরণ নিলা এস, দেখো তো এখানে এস বাদ দিলে কি বাকি থাকে? এফ কস থিটা। সো এফ এর এই বরাবর অনুভূমিক উপাংশ হচ্ছে এফ কস থিটা। সো এইভাবে আমি বলতে পারি এটা হচ্ছে এস ইন্টু এফ কস থিটা। তার মানে কি এস হচ্ছে সরণ, এফ কস থিটা হচ্ছে কি সরণের দিকে বলের উপাংশ, ঠিক আছে, মানে সরণের দিকে বলের মান কত, ঠিক আছে। বোঝা গেছে? এতটুকু তো বুঝছো? ওকে, সরণের দিকে ভাইটা কি হবে? বল হবে। ক্লিয়ার? ওকে, এখন এই যে বল মেইনলি একটা স্কেলার রাশি, ঠিক আছে, স্কেলার রাশি। ওকে, এখন তোমরা জানো যে ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা যদি হয়, এটাকে আমি চাইলে এফ ভেক্টর ডট এস ভেক্টর লিখতে পারি, কোনো প্রবলেম নেই এখানে, ঠিক আছে। ওকে, ভেক্টর ফর্মে লিখলে তো এইগুলোর পরিচয় কি? এফ হচ্ছে তোমার বল, এফ হচ্ছে ভাই কি বল, আর এস মানে কি? এস মানে সরণ ভেক্টর, সরণ ভেক্টর। তার মানে অবভিয়াসলি একটা সরণ থাকা লাগবে, তাই না? কাজ হওয়ার জন্য কিন্তু একটা সরণ থাকতে হয়। যদি তোমার সরণই না হয় তাহলে কিন্তু কাজ হবে না। তার মানে তার একটা অবস্থান থাকবে এবং তার অবভিয়াসলি অবস্থানের পরিবর্তন হবে, ঠিক আছে। সো সরণ ভেক্টর অবভিয়াসলি আমরা বের করতে জানি, এটা আমরা এখানে বের করবো, কোনো প্রবলেম নাই। সামনে আমরা কয়েকটা ম্যাথও করবো। এবার এখানে বেসিক্যালি কয়েকটা পয়েন্ট আছে যেগুলো আমাদের এমসিকিউ এবং ক্ষয়ের জন্য দরকার। সেটা হচ্ছে
কয়েক বহুপদীতে মাঝে মাঝে চলে আসবে। দেখো ডব্লু যদি তোমার ঋণাত্মক হয়, ডব্লু কখন ঋণাত্মক হইতে পারে? আমাদের ডব্লুর যে ফর্মুলা আছে দেখো, ডব্লু ইকুয়াল টু কত, এফ এস কস থিটা, তাই না? এখন দেখো তো কস থিটা, এফ এস এর মান তো পজিটিভ, এফ এর মানও পজিটিভ, এস এর মানও পজিটিভ, তাহলে থিটার মান কত হইলে ডব্লুটা তোমার নেগেটিভ আসবে? থিটার মান যদি দেখো 90 ডিগ্রি থেকে বড় হয় এবং 180 ডিগ্রি পর্যন্ত হয়, ঠিক আছে? দেখো তো যে তুমি এরকম এক্সাম্পল এখান থেকে দেখতে পারো যে তুমি বল প্রয়োগ করছো এইদিকে এন্ড তার সরণ হয়েছে এইদিকে, হ্যাঁ একবার খেয়াল করো, এটা হচ্ছে তোমার বল আর এটা হচ্ছে তোমার সরণ। দেখো তো অ্যাঙ্গেলটা এটা কি গ্রেটার দেন 90 ডিগ্রি না? সো এখানে তোমার কি কাজ হবে? এখানে হবে নেগেটিভ কাজ হবে আলটিমেটলি, কারণ কজ 90 ডিগ্রির উপর থেকে বেশি কোণ বসাইলে এখানে কজের মানটা নেগেটিভ চলে আসবে, কাজের মানটা কি চলে আসবে? কাজের মানটা তোমার নেগেটিভ চলে আসবে, ঠিক আছে? এখন দেখো তো তুমি বল দিছো এই দিক বাট ও গেছো এই দিক, এটাকে আমি বলি বলের বিরুদ্ধে কাজ বা বলের উপর কাজ। বল কিন্তু কাজ করে নাই, বলের উপর কাজ করা হয়েছে বা বলের বিরুদ্ধে কাজ করা হয়েছে। ক্লিয়ার? মনে থাকবে এতটুকু? ওকে, এইবার দেখো যদি এরকম হয় যে তোমার থিটার মানটা 90 ডিগ্রি হয়ে যায়, এই কেসটা তো আমরা বুঝছি, থিটার মান যদি 90 ডিগ্রি হয়ে যায় মানে কি, যে ধরো তুমি বল দিছো এদিকে, তোমার সরণ হয়েছে 90 ডিগ্রি বরাবর, তাহলে এই যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়ে যায়? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যায়। এখন বলো cos 90 এর মান 0, তাহলে w ইকুয়াল টু 0 হবে। তার মানে যেই বল, দেখো এখানে কৃতকাজ 0, হ্যাঁ, আর যেই বল এখানে একটা বল প্রয়োগ করা হয়েছে না, তো যেই বল দ্বারা এই কাজটা করা হয়েছে সেই বলটাকে একটা নাম আছে, ওটাকে বলে কার্যহীন বল। ওটাকে কি বলে? যেই বলের ক্রিয়ার ফলে তুমি কাজ শূন্য পাও সেই বলটাকে আমি বলবো কার্যহীন বল। এরকম একটা বলের এক্সাম্পল কি ভাইয়া? কেন্দ্রমুখী বল বা কেন্দ্র বিমুখী বল। এক্সাম্পল, কেন কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী বলটা কি তোমার হচ্ছে কার্যহীন বল হয়? দেখো তো আমাদের যদি মনে থাকে তো কতগুলো পয়েন্ট আছে একবার খেয়াল করো এখানে, ঠিক আছে? ওকে, আচ্ছা একটা হচ্ছে দেখো এটা হচ্ছে ব্যাসার্ধ, তাই না? আচ্ছা, আর এখন কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে, হ্যাঁ, তখন তার ডিরেকশনটা, তার সরণের ডিরেকশন কোন দিকে থাকে বলো? এইদিকে না? কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তার সরণের ডিরেকশন তো এইদিকে থাকে, ওকে? আর ওর কেন্দ্রমুখী বলটা কোন দিকে কাজ করে? ভিতরের দিকে না? দেখো তো সে যখন বৃত্তাকার পথে থাকে তার সরণের ডিরেকশন হচ্ছে স্পর্শক বরাবর, আর সে কাজ করে অলওয়েজ কি সেন্টারের দিকে, তাহলে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? এটা এই অ্যাঙ্গেলটার আমরা যদি 90 ডিগ্রি। সো এই জন্য তোমার কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ অলওয়েজ নেগেটিভ হয়। বোঝা গেছে এতটুকু? সরি, শূন্য হয়, এই জন্য এটাকে আমরা কি বলে? এটাকে বলে কার্যহীন বল। মনে থাকবে এতটুকু? ক্লিয়ার? এবার দেখো যে ডব্লু কখন পজিটিভ হবে? সিম্পল, যদি তোমার 0 ডিগ্রি থেকে বড় হয় এবং 90 ডিগ্রি থেকে ছোট হয়, মানে 0 ডিগ্রি সমান অথবা বড় হয় এবং 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কাজটা ধনাত্মক হবে। ধনাত্মক হওয়া মানে কোন দিকে যাবে? এখানে তো আমরা এইভাবে এটাকে দেখাতে পারি, অবভিয়াসলি সামনের দিকে যাবে, তাই না? সো দেখা গেছে তখন বল দেওয়া হবে এদিকে অ্যান্ড সরণের দিকে। এস দেখো থিটার মানটা কত? থিটার মানটা হচ্ছে লেস দেন 90, এটাকে আমরা বলবো ধনাত্মক কাজ বা বলের দিকে কাজ। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে? ওকে, একদম ক্লিয়ার। এবার দেখো একটা ম্যাথ করবো, খুব সিম্পল ম্যাথ, এটা সবাই পারে। কোন একটা বস্তুর উপর এত নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি, দেখো একটা সরণ হয়েছে তার, এত বিন্দু থেকে এত বিন্দুতে স্থানান্তরিত হয়েছে। অবস্থার পরিবর্তন না হলে কিন্তু কাজ হবে না সেখানে। উদ্দীপক অনুসারে কৃতকাজ নির্ণয় করো। কৃতকাজ নির্ণয় করার জন্য ভাই আমাদের যেটা লাগে, ফার্স্ট অফ অল আমাদের ফর্মুলা হচ্ছে, দেখো যদি ভেক্টর ফর্মে থাকে তাহলে এফ ভেক্টর ডট ইজ ভেক্টর। এখন বলো এফ ভেক্টরের মান কত? 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটার সাথে ডট গুণন করতে হবে। এস ভেক্টর কি দেওয়া আছে? না। এই যে পয়েন্টটা দেওয়া আছে এটা হচ্ছে তার অবস্থান, এই যে পয়েন্টটা দেওয়া আছে এটা তার অবস্থান, তাহলে এটা একটা অবস্থান ভেক্টর, এটা একটা অবস্থান ভেক্টর। সেইখান থেকে দুইটা অবস্থান ভেক্টর থেকে আমাকে সরণ ভেক্টর বের করতে হবে। তো মনে মনে ধরো আমি এটা ধরে নেই যে এটা হচ্ছে তোমার এ বিন্দু আর এটা হচ্ছে তোমার বি বিন্দু, তাহলে আমি বলতে পারি ভাই এ থেকে কোথায় গেছে বলো? বিতে গেছে, এটাই হচ্ছে তোমার সেই সরণ ভেক্টর। মনে থাকবে এতটুকু? এ থেকে বিতে গেছে, এটাই হচ্ছে তোমার সরণ ভেক্টর। তাহলে এ থেকে যদি বিতে যায় নিয়ম হচ্ছে কি দেখো, তুমি হচ্ছে দেখো এখানে আই ক্যাপ জে ক্যাপ কে কেউই থাকবে যেহেতু এটা ত্রিমাত্রিক, তাহলে 1 থেকে সে গেছে কোথায়? 4, তাহলে 4 - 1, শেষেরটা থেকে আগেরটা বাদ দিতে হবে, তাহলে 4 - 1 তাহলে হবে কত? 3i ক্যাপ। তারপরে দেখো 5 থেকে -1 বাদ দিলে কত থাকে? প্লাস 6j ক্যাপ। তারপরে দেখো -3 থেকে -2 বাদ দিলে কত? -5k ক্যাপ। এটাই হচ্ছে সে সরণ ভেক্টর। এখন এখানে জাস্ট বসে তুমি এখানে গুণ করে দাও, ঠিক আছে? যে দেখো 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, ওকে?
আলটিমেটলি গুণ করে দাও, এই যে 5 আর 3 5 15, তারপরে 2 আর 6 হলো কত 12 মাইনাস কত 10। সো আলটিমেটলি এখানে বিয়োগ করলে 2 থাকে, তার মানে 17 জুল অ্যান্সার। বুঝা গেছে? একদম ক্লিয়ার। এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষায় এমসিকিউ তে কমন পেয়ে যাবা, সিকিউ তেও কমন চলে আসবে। দেখো এটা কত 25 কোশ্চেন আসছে না, 4 মার্কের কোশ্চেন। সিরিয়াসলি আমি জানি না এটা কিভাবে 4 মার্ক দেয়। ঠিক আছে, এখন এখানে একটা কোশ্চেন বলছে, দেখো উদ্দীপক অনুসারে কৃতকাজ বলের পক্ষে কিনা। কৃতকাজ বলের পক্ষে মানে কি? সিম্পল, কিন্তু আমি কিন্তু অলরেডি এটা আলোচনা করে দিচ্ছি। বলের পক্ষে মানে বল যেদিকে ট্রাই করছে, মানে বল ধনাত্মক আসলে কাজ করছে, বলের বিরুদ্ধে করে নাই, বলের পক্ষে করছে। তাহলে বলের পক্ষে বিরুদ্ধে কখন করে? ঋণাত্মক কাজ হলে। পক্ষে কখন করে? ধনাত্মক কাজ হলে। তাহলে এটা যেহেতু ধনাত্মক কাজ, বলের পক্ষে করছে। বুঝা গেছে? এটার জন্য 4 মার্কস ভ্যালিড না, এটা তোমার 2 মার্কের কোশ্চেন সর্বোচ্চ, বাট 4 মার্কস এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। ওকে, ক্লিয়ার? একদম ক্লিয়ার। এবার আসো পরিবর্তনশীল বল ধারা কৃতকাজ। ভাই এটা থেকে অনেক হায়ার, খুব মজার ম্যাথ করা যায়, বাট এটা বোর্ডের জন্য লাগবে না। এডমিশনে এখান থেকে আমরা খুব হায়ার ম্যাথগুলো করবো। সো পরিবর্তনশীল বল ধারা কৃতকাজ মানে হচ্ছে যে আলটিমেটলি তোমার বলটা চেঞ্জ হবে, বলটা আলটিমেটলি চেঞ্জ হবে। তখন তোমাকে আসলে কি করতে হয়? তখন এফ মানে তুমি এফ আর এস ভেক্টর দিয়ে আসলে করতে পারবে না, তখন তোমাকে কি করা লাগবে? তার ইন্টিগ্রেশন করা লাগবে। যেমন আগে আমরা কি করতাম, ধরো এফ আর এস ভেক্টরটাকে ডট গুণন করে দিলেই হয়ে যেত। ঠিক আছে, বাট এখানে প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে বল। সো কি করতে হবে? এফ ইন্টু ক্ষুদ্র এস নিতে হবে, অ্যান্ড ওইটার সামেশন করতে হবে, আলটিমেটলি ইন্টিগ্রেশন করা লাগবে। সো যখন আমাদের দেখো বলটা ধ্রুব থাকবে না, তখনই আমাদের ইন্টিগ্রেশন ফর্মে যাইতে হবে। ঠিক আছে, তো এফ ডট এস ভেক্টর কিন্তু এটার ইন্টিগ্রেশন করা লাগবে। ঠিক আছে, আর যদি এরকম হয় যে ধরো তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয়ে যায়, তখন তুমি ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স অথবা ডিএস যেটা ইচ্ছা লিখতে পারো আলটিমেটলি। বুঝা গেছে? ওকে, এখন এটাকে যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখাই, যেটা খুবই ইম্পর্টেন্ট। ধরো আমাদের একটা গ্রাফ আছে, এন্ড এই গ্রাফে আমাদের বল আছে, এন্ড বলটা চেঞ্জ হয়ে যাইতেছে। ধরো বলটা এইভাবে চেঞ্জ হইতেছে, বলটা এইভাবে না, একটু কার্ভ ভাবে ধরো চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বল, এদিক বরাবর আছে এফ আর এদিক বরাবর আছে ধরো তোমার কি এস আছে। তাইলে এখানে বলছে তোমার কৃতকাজ নির্ণয় করতে। তো মনে রাখবা আমাদের এফ মানে বল এবং স্বরণের যে গ্রাফ হবে, তার যে সেই গ্রাফটা মানে এক্স অক্ষের সাথে যে ইয়াটা তৈরি করবে, সেটাই হচ্ছে আমার কি কৃতকাজ। বোঝা গেছে? যে এরিয়া বা যে ক্ষেত্রফলটা তৈরি করবে, সেটাই হচ্ছে আমাদের কৃতকাজ। ঠিক আছে, যেই ক্ষেত্রফলটা তৈরি করবে সেই ক্ষেত্রফলটাই হচ্ছে কৃতকাজ। সেম ভাবে যদি এরকম হইতো যে মনে করো তুমি এই বরাবর স্মরণ হইতেছে, ঠিক আছে, এন্ড তুমি এই রেঞ্জের মধ্যে S1 ইনিশিয়াল থেকে এক্স ফাইনালের মধ্যে তুমি হচ্ছে কৃতকাজ বের করতে চাচ্ছ, তাহলে এতটুকুর মধ্যে কি বের করবা? এতটুকুর মধ্যে তার এরিয়া বের করবা। এই এরিয়াটাই হচ্ছে কি? এই এরিয়াটাই হচ্ছে তার কৃতকাজ। বোঝা গেছে? এতটুকু ক্লিয়ার? ওকে, একদম ক্লিয়ার। এটা নিয়ে অ্যাডভান্স ম্যাথ আছে ভাই, বাট আমাদের আর লাগবে না। আমরা এখন হচ্ছে এই চ্যাপ্টারে খুবই ডাইহার্টেড যে জিনিসগুলো, যেগুলো পরীক্ষা আসলে আতঙ্কিত হয়ে যায় ভাই। খেলানো তল বরাবর হচ্ছে ত্বরণ দেওয়া থাকে, ঘর্ষণ দেওয়া থাকে, পারি না করতে, তারপরে কৃতকাজ বের করতে বলে, বিয়োগ শক্তি, গতি শক্তি। বাট ব্যাপারগুলো খুবই সিম্পল। আমি একবার দেখাবো, দেখবা যে অনেক বেশি সহজ লাগতেছে। আগে আমি বলে দিই যে তোমাদের কি কি টাইপস থাকতে পারে। তো এখানে হচ্ছে আমরা কৃতকাজ বের করব। কৃতকাজটা কার জন্য হবে? যেহেতু এখানে গ্র্যাভিটি আছে, অভিকর্ষ ত্বরণ, ওইটার কারণে আমাদের এখানে কৃতকাজের ব্যাপারটা চলে আসে। সো আমরা দেখো আমাদের টপিক হচ্ছে বস্তু উঠানো বা নামানোর ক্ষেত্রে কৃতকাজ। এখন উঠাইতে বা নামাইতে তুমি দুইভাবে উঠাইতে পারো। একটা হচ্ছে উলম্বভাবে উঠাইতে পারো, উলম্বভাবে নামাইতে পারো। আর একটা হচ্ছে হেলানো তল বরাবর উঠাইতে পারো, হেলানো তল বরাবর নামাইতে পারো। ক্লিয়ার? এতটুকু তো বোঝা গেছে, একটা উলম্ব বরাবর, একটা হেলানো বরাবর। এবার দেখো উলম্ব বরাবর কি করতে পারো? তুমি ভি বেগে উপরে বা নিচে নামাইতে পারো। একবার ভি বেগে উঠাইলা, ভি বেগে নিচে নামাইলা, মানে কোনো ত্বরণ নাই। আরেকবার কি করতে পারো? ত্বরণের উপরে উঠলা, ত্বরণের নিচে নামাইলা। টাইপগুলো কি আগে মাথায় ঢুকছে কিনা সেটা বলো। সেম ভাবে ভি বেগে উপরে হেলানো তল বরাবর উঠাইতে পারো, নামাইতে পারো। এ ত্বরণে উপরে উঠাইতে পারো, এ ত্বরণে নামাইতে পারো। এই টাইপটা বুঝে গেলে আশা করি এখানে আর কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আর ছোট্ট একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই এখানে, যেটা অলওয়েজ মাথায় রাখবা ভাইয়া। এখানে কিন্তু এখানে কয়টা ফোর্স কাজ করে আলটিমেটলি দেখো তো। একটা হচ্ছে দেখো নিচের দিকে একটা ফোর্স কাজ করে, সেটা হচ্ছে W = mg। ঠিক আছে, এটা হচ্ছে কি বল? অভিকর্ষ বল। ঠিক আছে, অভিকর্ষ বল। আরেকটা হচ্ছে তুমি ধরো তুমি একটা বল দিতেছো, ঠিক আছে, অ্যাপ্লাইড ফোর্স। এখন
এইটা অলওয়েজ মাথায় রাখবা যে যখন আমাদের কৃতকাজ বের করতে বলে তখন কিন্তু তুমি চাইলে এইটার জন্য কৃতকাজ বের করতে পারো, এটার জন্য অ্যাপ্লাইড ফোর্সের জন্য, অ্যাপ্লাইড ফোর্স মানে তুমি কতটুকু ফোর্স দিছো ওইটার জন্য কৃতকাজ বের করতে পারো। তারপরে ধরো হেলানো তল বরাবর যদি ফ্রিকশন ঘর্ষণ থাকে তাহলে ঘর্ষণের জন্য কৃতকাজ বের করা যায়, সবার জন্যই কৃতকাজ বের করা যায়। হ্যাঁ, একটা শিখলে তুমি সবগুলোই করতে পারবা, বোঝা গেছে? অ্যান্ড অবভিয়াসলি এক একজনের জন্য কৃতকাজ কিন্তু এক এক রকম হবে, বোঝা গেছে? সো এই জিনিসগুলো আমরা এখানে অবভিয়াসলি একদম ক্লিয়ার করব। তো আমাদের এখানে টার্গেট হচ্ছে অ্যাপ্লাইড ফোর্সের জন্য কৃতকাজ বের করা, ঠিক আছে? টার্গেট কি? টার্গেট হচ্ছে অ্যাপ্লাইড ফোর্সের জন্য, সরি, অ্যাপ্লাইড ফোর্সের জন্য কৃতকাজ বের করা, এটা হচ্ছে আমাদের টার্গেট। ক্লিয়ার? এবার আসো আমরা হচ্ছে আমাদের টাইপের মধ্যে চলে যাই। 1 নম্বর টাইপের মধ্যে আসো। আমাদের বলছে এটা তো 1 নম্বর টাইপ, ওকে, ইয়েস 1 নম্বর টাইপ। উলম্বভাবে একটা বস্তুকে আমি ভি বেগে উপরে উঠাবো, একটা বস্তুকে ভি বেগে নিচে নামাবো। তাহলে আসলে কি করা লাগে একটু খেয়াল করো, একদম সহজ, কঠিন কিছু নাই। এটা হচ্ছে ধরো এটা হলো উলম্ব ইয়া, আমি কোনো একটা বস্তুকে এখানে উপরে উঠাইতেছি, প্রথমে আচ্ছা উপরে উঠাবো, তাহলে এটা হলো একটা বস্তু, এই বস্তুর ভর হচ্ছে এম। এখন আমাকে বলো তুমি যখন একটা বস্তুকে উপরে উঠাইতে চাও তোমার আসলে প্রবলেম আসলে কোন জায়গায়? তার ওজন না, কারণ পৃথিবীতে তাকে একটা বলে আকর্ষণ করতেছে। ওকে, তাহলে খেয়াল করো তার কিন্তু নিচের দিকে অলওয়েজ একটা মানে হলো একটা ওজন কাজ করে, এই বরাবর ডব্লিউ ইকুয়াল টু কত এম জি ওজন কাজ করে। তো তুমি কি করবা? ভি বেগে উপরে উঠাবা, তার মানে কি তুমি একটা বস্তুকে উপরে উঠাইতে হলে কি তার ওজনের সমান বল দেওয়া লাগবে না? কেন? কারণ পৃথিবীতে ওজন দিয়ে নিচে টানতেছে, তাহলে ওজনের সমান বল যদি তুমি দাও তখন কি হবে? এইটার উপর কোনো তখন আর এক্স্যাক্টলি কোনো বল কাজ করবে না, কারণ একটা বল নিচে কাজ করতো এমজি, সমান বল উপর দিকে তোর আর কোনো কাজ করবে না। এরপরে কি করছো? তুমি তাকে বেগ দিছো, কোনো কিন্তু ত্বরণ দেওয়া নাই। ত্বরণ দেওয়া নাই মানে কি? নিচের দিকে যতটুকু ফোর্স দেওয়া হয়েছে উপরের দিকে সেম ফোর্স দেওয়া হয়েছে, তার মানে তুমি যে অ্যাপ্লাইড ফোর্সটা দিছো, খেয়াল করো অ্যাপ্লাইড ফোর্সটা কার সমান হবে? এমজি সমান হবে। এটাই হচ্ছে তোমার কাজ, আর কিচ্ছু না। আমাদের এখানে মেইন কাজ হচ্ছে অ্যাপ্লাইড ফোর্সটা খুঁজে বের করা। এখানে অ্যাপ্লাইড ফোর্স কোনটা হবে? যেহেতু তার ওজন নিচের দিকে ডব্লিউ ইকুয়াল টু এমজি, তাহলে সমান পরিমাণ বল দিয়ে তোমাকে উপর দিকে ঠেলতে হবে, তাহলে এফ অ্যাপ্লাইড ফোর্সটা হবে কত? এমজি। ক্লিয়ার? বুঝে গেছে? ওকে ওকে, এবার দেখো যদি এটা বুঝে যাও, এখন কথা হচ্ছে যদি ত্বরণ দিতাম কি হইতো? তখন ত্বরণটা যোগ করতে হইতো, সেটা আমরা পরে স্লাইডে করবো, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে অ্যাপ্লাইড ফোর্স দিলেই তোমার এমজি দিলেই এটা হচ্ছে উপরের দিকে ওটা শুরু করবে, তারপরে তুমি ভি বেগ দিলে এটার মধ্যে। এবার দেখো এই অ্যাপ্লাইড ফোর্স তো তুমি দিয়ে দিলা, তাই না? আচ্ছা, তাহলে এখানে ডব্লিউ কিভাবে বের করবা? দেখো ডব্লিউ বের করার জন্য আমাকে কয়টা জিনিস লাগে, একটা হলো এফ লাগে, একটা এস লাগে, একটা হলো কস থিটা লাগে, তাই তো? এবার দেখো এফ তো তুমি এখান থেকে পেয়ে গেছো এমজি, ওকে, এমজি পেয়ে গেলা। আর এস এখানে কত? ধরো এখানে আমি বললাম এস এর মান হচ্ছে, ধরো আমি বলে দিলাম যে এস এর মান হচ্ছে ধরো 5 মিটার, কোনো সমস্যা নাই। তাহলে বসাও, এখানে এস বসাইলা, এস এর মান 5 মিটার বসাবো, সমস্যা নাই। কস থিটা কতটুকু আসবে আসলে? তাহলে দেখো তো একটা কথা খেয়াল করো, এখানে তুমি যেদিকে বল দিছো, তোমার বলের ডিরেকশন যেদিকে, দেখো তোমার বলের ডিরেকশন যেদিকে, অ্যাপ্লাইড ফোর্স যেদিকে, তোমার সরণ ওই দিকে, তার মানে থিটা এখানে কত ডিগ্রি? 0 ডিগ্রি। আলটিমেটলি এখানে কত? এগুলো 0 ডিগ্রি, আলটিমেটলি কত হয়ে যাবে? এমজি এস। এস এর মান আমরা এইচ দিয়ে প্রকাশ করে থাকি আলটিমেটলি, সো এটাকে আমরা বলি কত? এমজি এইচ। বোঝা গেছে? সো ওই যে বলে না যে কোনো একটা বস্তুকে 10 মিটার উপরে উঠানো হয়েছে, তাহলে কৃতকাজ কত? ডব্লিউ ইকুয়াল টু এমজি এইচ। বুঝা গেছে এতটুকু? ক্লিয়ার? আশা করি এটাতে কোনো সমস্যা নাই। সিম্পল জিনিসটা ছোটবেলায় পড়ে আসছো, বাট অনেক কিছু বোঝা নাই, এখন ক্লিয়ার করে দিলাম। এখন আসো একটা ছোট জিনিস ক্লিয়ার করে দিই। আমি যদি বলি ভাই অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ করো, তাহলে কি হবে বলো? একদম সিম্পল, এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃতকাজ, আর হলো অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ। ঠিক আছে, তোমরা আবার কাজ আর ডব্লিউকে আলাদা করে ফেলো না, এটা কিন্তু কাজ। আমি একবার ক্লিয়ার করি, এটা হলো কাজ, ঠিক আছে? এটা হচ্ছে কাজ, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে বল। তো দুটো ডব্লিউ কন্ট, এটা ওয়েট বুঝাইছি। হ্যাঁ, তাহলে দেখো এখানে কাজ, ঠিক আছে? কার দ্বারা কৃতকাজ? আমি যদি বলি অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ, অভিকর্ষ বল ধারা কাজ। আমি প্রথমটা একটু স্লোলি পড়াবো, বাকিগুলো খুব ফাস্ট পড়াবো, ঠিক আছে? তাহলে এখানে কত হবে দেখো তো, আমাদের প্রথমে কি ফোর্স দিতে হবে, ফোর্স কত? এমজি। আর সরণ হয়েছে, ধরো সরণ হয়েছে এস, আর এখানে কত হবে? cos 0 ডিগ্রি, তাই না? cos থিটা। এখন দেখো তো সিম্পল, একদম সিম্পল। তোমার সরণ কোন দিকে হয়েছে? সরণ হয়েছে উপরের দিকে, আর বল কিন্তু নিচের দিকে আসছে, তার মানে দেখো এই যে বল কিন্তু নিচের দিকে, এটা হলো সরণ, আর বল কি নিচের দিকে, তাহলে অ্যাঙ্গেল এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি, সরি 90 কেন বলতেছি, 180 ডিগ্রি।
180 ডিগ্রি হলে এটা দেখো নেগেটিভ চলে আসে, তাহলে কত আসবে মাইনাস এম জি, কারণ cos 180 ডিগ্রি মানে মাইনাস, ঠিক আছে -1, সো এম জি এস এর জায়গায় এইচ লিখতে পারলাম। বোঝা গেছে? তাহলে দেখো তো দুইটার মধ্যে ডিফারেন্স আছে কিনা কোনো, এতটুকু বোঝা গেছে তো? ক্লিয়ার? তাহলে কখন আমাদের অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ, অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ, এটা বুঝে গেলে এবার দেখো ভি বেগে নিচে নামতেছে, এটা তো আরো সহজ, এটা আরো সহজ, বাট তোমরা কমপ্লেক্স করে ফেলবা। দেখো একদম সহজ। প্রথমে এখানে একটা বস্তু আছে, এই বস্তুর ভর নিচের দিকে কি কাজ করে ভাই? ডব্লিউ ইকুয়াল টু এমজি। খুব সিম্পলি চিন্তা করো, আমাদের যদি আচ্ছা ডব্লিউ ইকুয়াল টু বারবার এমজি না দিয়ে আমি একটা কাজ করি, এটাকে তাহলে তোমরা কনফিউশনের মধ্যে পড়ে যাবে। এটাকে কারণ দুইটা ডব্লিউ ইউজ করা লাগতেছে, আমি এটাকে এফ ইকুয়াল টু এমজি দিলাম, ঠিক আছে? গ্র্যাভিটি না, তাহলে আমি এফ জি দিলাম। হ্যাঁ, ওকে। এখন এখানে দেখো যে আমাকে যদি এই বস্তুটাকে ভি বেগে নিচে নামাইতে হয়, একবার চিন্তা করো, আমি যদি বস্তুটাকে ছেড়ে দিতাম তাহলে কি ভি বেগে নামতো নাকি ত্বরণে নামতো? জি ত্বরণে নামতো না? ওকে, জি ত্বরণে নামতো কিনা? একটা বস্তুকে ছেড়ে দিলে জি ত্বরণে কিন্তু নিচে নামতো, বাট তুমি চাচ্ছ ওই জি ত্বরণটা যাতে না থাকুক, মানে আলটিমেটলি তুমি একটা বস্তুকে যখন সমবেগে নামাইতে চাইবা, আলটিমেটলি কি তোমার ফোর্স দেওয়া লাগে ওখানে? কারণ তুমি যখন ছেড়ে দিতাও কিন্তু জি ত্বরণের নিচে নামতো। সো তুমি যদি চাও ও জি ত্বরণ পাবে না, ও বেগ 0 পাবে, তখন কি করতে হবে? জি ত্বরণের সমান বলটা উপর দিকে ধরে রাখতে হবে। এখন তোমার এটা সমবেগে নিচের দিকে নামতে থাকবে। মানে ব্যাপারটা একদম ক্লিয়ার করি, দেখো কমপ্লেক্স করার কিচ্ছু নাই। নর্মালি কোনো কিছু জিতে নিচে নামে, অভিকর্ষ ত্বরণ জিতে নিচে নামে, বাট তুমি চাচ্ছ ও জিতে নামবে না, ও শূন্যতে নামবে। মানে ভি বেগে নামা মানে কি? ত্বরণ শূন্য, তাহলে সেম পরিমাণ একটা ত্বরণ উপরের দিকে তোমার দিতে হবে না? জি এর সম পরিমাণ ত্বরণ, তাহলে কি নিট অ্যাক্সেলারেশন কত হবে? নিট অ্যাক্সেলারেশন 0, তার মানে ভি হবে তখন তোমার সমবেগ। বোঝা গেছে এতটুকু? যেই পরিমাণ বেগে মানে ত্বরণের নিচে নামতেছে, ওই ত্বরণটাকে তুমি যদি এখানে 0 বানাতে চাও, তাহলে সেম ত্বরণ উপরের দিকে তোমাকে দিতে হবে। আলটিমেটলি তখন তোমার বেগটা তোমার সমবেগ পাবা, নিট ত্বরণ বা কার্যকরী ত্বরণটা 0 পাবা। তার মানে সমবেগে নিচে নামাইতে হইলেও তোমাকে এমজি পরিমাণ বলই দেওয়া লাগবে, কারণ তুমি জি ত্বরণ দেওয়া মানে তার ভর যদি হয় তাহলে উপর দিকে তুমি এমজি বল দিছো। দুই ক্ষেত্রে কিন্তু উপরের দিকে এমজি বল দেওয়া লাগে। তাহলে এখানে অ্যাপ্লাইড ফোর্স কতটুকু বলো? অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এমজি। তাহলে কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু কত আমাদের? এফ এস কস থিটা। এখন বলো এফ এর মান কত? এমজি। এস এর মান ধরো এইচ ধরলা, কস। দেখো এখন একটা কথা আছে, বল দিছে উপরের দিকে, বাট সরণ কোন দিকে? সরণ কোন দিকে? বল উপরের দিকে, বাট সরণ হচ্ছে নিচের দিকে, ঠিক আছে? তাহলে সরণ হচ্ছে নিচের দিকে আর বল হচ্ছে উপরের দিকে, তাহলে থিটা এখানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি বসালে কত আসবে? মাইনাস চলে আসবে। এখন বলো মাইনাস কেন আসছে? সোজা হিসাব ভাই, মাইনাস এমজিএইচ। কেন মাইনাস আসলো? মাইনাস এই কারণে আসছে বিকজ তুমি বল দিছো উপরের দিকে, বাট সরণ তার উল্টা দিকে হয়েছে, নেগেটিভ কাজ হয়েছে না? বলের দিকে তো সরণ হয় না, উল্টা দিকে হয়েছে, তো এই জন্য নেগেটিভ আসছে। সো সেম ভাবে তুমি কি এই যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বের করবা, এখানে এমজিএইচ আসবে। কেন? অভিকর্ষ বলের ডিরেকশন আর সরণের ডিরেকশন একই দিকে, সো কজ আসবে কত ডিগ্রি? 0 ডিগ্রি। সো পজিটিভ কাজ পাবা এখানে। এতটুকু বুঝে গেলে এবার বাকিগুলো বোঝানো একদম সহজ। উল্লম্বভাবে এ ত্বরণের উপরের দিকে উঠতেছে, তার মানে একবার খেয়াল করো যে কোনো বস্তু যদি এ ত্বরণের উপরের দিকে ওঠে, এ ত্বরণের যদি উপরের দিকে ওঠে, তাহলে আসলে কি করা লাগবে? প্রথমত দেখো, কোনো একটা বস্তুকে ছেড়ে দিলে নিচের দিকে পড়ে যাবে এমজি বলে নিচের দিকে পড়ে যাবে, সেটা তো আমরা জানি, ঠিক আছে? কত বলে সে নিচের দিকে পড়ে যায়? গ্র্যাভিটেশনাল যে ফোর্স এমজি নিচের দিকে পড়ে যাবে। তো ওকে যদি স্থির রাখতে চাই তাহলে এমজি বল দেওয়া লাগবে, প্লাস ওকে যদি স্থির দিলে কি হবে? মানে আমি যদি সেম পরিমাণ বল, ওজন যতটুকু সেম পরিমাণ বল উপর দিকে দিই, স্থির থাকবে, বাট ওকে যদি আমি ত্বরণ দিতে চাই তখন তাহলে কি এক্সট্রা একটা ত্বরণ দেওয়া লাগবে না? তাহলে অ্যাপ্লাইড ফোর্সটা আসলে কত? দেখো অ্যাপ্লাইড ফোর্সটা হচ্ছে তোমার এম, তুমি তো জি দিছই, এর সাথে তোমাকে এক্সট্রা একটা ত্বরণ দিতে হবে। তার মানে তখন দেখো তো এটা হয়ে গেছে না যে তোমাকে তো এমজি আগেই দেওয়া লাগছে এটা কি স্থির রাখার জন্য, প্লাস ওকে আরেকটা ত্বরণ তুমি দিছো এক্সট্রা, সেটা হলো এম। বোঝা গেছে এতটুকু? এইবার বাকিটুকু করে ফেলবা। তোমার নেক্সট কাজ হচ্ছে কি, তোমার আছে অ্যাপ্লাইড ফোর্সের জন্য কৃত কাজ বের করা। তাহলে ডব্লিউ অ্যাপ্লাইড ইকুয়াল টু কত হবে? এফ এস কস থিটা। এখন বলো এফ এর মান কত? এফ এর মান হচ্ছে এম জি প্লাস এম এ, ঠিক আছে? আচ্ছা, এস এর জায়গায় ধরো, এস এর জায়গায় এইচ দেওয়া আছে, এস এর জায়গায় এইচ দেওয়া আছে, তাহলে এটা সরণ কোন দিকে হয়েছে? সরণ কিন্তু উপরের দিকে হয়েছে। অ্যাপ্লাইড ফোর্স কোন দিকে? উপরের দিকে। দেখো সরণ এস অথবা তুমি এইচ দিয়ে যেটা দিয়ে প্রকাশ করো উপরের দিকে, অ্যাপ্লাইড ফোর্সটা কত কোন দিকে? উপরের দিকে। থিটার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। ক্লিয়ার? তার মানে এস এর জায়গায় এইচ লেখো, আর cos 0 ডিগ্রি মান হচ্ছে কত? 0।
ঠিক আছে, সরি cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে আলটিমেটলি এটা আসছে কত m। সো এটাকে তুমি সুন্দরভাবে লিখতে পারো এইভাবে m g প্লাস a ইন্টু h। ক্লিয়ার, বোঝা গেছে এতটুকু? অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ ভাই কেমনে নির্ণয় করব? অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ এখানে কতটুকু হবে? অনেকে এটা নিয়ে পেঁচায় ফেলবা। অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষজ বল এখানে কতটুকু বলো? mg না? ওকে mg প্লাস, ওকে তারপরে কি আসবে s, s এর জায়গায় তুমি h লিখতে পারো। আর cos কত ডিগ্রি আসবে দেখো তো, সরণ উপরের দিকে বল নিচের দিকে, তাহলে cos 180 ডিগ্রি, তার মানে কত আসবে মাইনাস mgh। অনেকে বলবা ভাই এখানে কেন এটা আসলো না? ভাই অভিকর্ষ বল তো আর চেঞ্জ হয় না, অভিকর্ষ বল তো অলওয়েজ তোমার mg থাকবে, এটা তো আর চেঞ্জ হবে না, তাই না? এই জন্য আমি তোমাকে বলছি এক এক ফোর্সের জন্য তুমি এক এক কৃত কাজ পাবা, বাট অ্যাপ্লাইড ফোর্স বেশি ছিল এই জন্য আমি বেশি কাজ পাইছি এখানে, বাকি কাজ এখানে এতটুকু কাজ পাইছি। বোঝা গেছে এতটুকু? ক্লিয়ার? ওকে। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কিন্তু চেঞ্জ হয় না, তুমি ত্বরণ বাড়াও আর বেগ যাই ইচ্ছা বাড়াও, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ ওইটাই থাকবে, কারণ অভিকর্ষ বল তো আর চেঞ্জ হয় না। তুমি তোমার নিজের অ্যাপ্লাইড ফোর্সটা চেঞ্জ করতে পারো, বাট অভিকর্ষ বল তো আর চেঞ্জ হবে না। ত্বরণের নিচে নামলে কি হবে? ত্বরণের নিচে নামলে সেম হবে, কি হবে দেখো, যে আহামরি কিছু না, তুমি ধরো কোন একটা বস্তু নিচে নামতেছে, হ্যাঁ, তো নিচে যদি নামে তো তুমি তার এ ত্বরণের নিচে নামতেছে, ওকে, অ্যান্ড অবভিয়াসলি এখানে একটা কন্ডিশন আছে, এ ত্বরণটা জি ত্বরণ থেকে ছোট, ঠিক আছে, ওকে। এখন নিচের দিকে কাজ করতেছে ডব্লু, সরি এদিকে আবার ডব্লু না লিখে এফ জি, সেটা কত এম জি কাজ করতেছে নিচের দিকে। তাহলে দেখো তো নিচের দিকে যদি তুমি এটা নর্মালি ছেড়ে দিতা, নর্মালি ছেড়ে দিলে কত ত্বরণের নিচে নামে? জি ত্বরণের নিচে নামে নর্মালি ছেড়ে দিলে, বাট তুমি চাচ্ছ ওকে জি ত্বরণের নিচে নামতে দিবে না, ওকে এ ত্বরণের নিচে নামতে দিবে, মানে আরেকটু কমে। খেয়াল করো, ও জি ত্বরণের নিচে নামতেছে, বাট তুমি চাইতেছো আরেকটু কমে নামুক, তার মানে উপরের দিকে তোমাকে কিন্তু একটা ফোর্স দেওয়া লাগবে, ঠিক আছে? উপর দিকে তোমাকে একটা ফোর্স দেওয়া লাগবে না? কতটুকু ফোর্স দেওয়া লাগবে দেখো তো। তুমি চাইতেছো যে ধরো ওই ফোর্সটার মান হচ্ছে এক্স, আমি জাস্ট বুঝাই, ওই ফোর্সটার মান হচ্ছে এক্স, কারণ যেহেতু তুমি চাচ্ছ না জি ত্বরণের নিচে নামুক, তার থেকে একটু কমে নামুক, তার মানে উপর দিকে তোমাকে একটু ত্বরণ দিতে হবে। এখন দেখো তো এখান থেকে লব্ধি কত পাওয়া যাবে? লব্ধি এ পাওয়া যায় না, দেখো তো কেন এ পাওয়া যাবে? আমি বলছি এ ত্বরণের নিচে নামে। এবার একটু খেয়াল করে দেখো, আমি দেখো এ কিভাবে পাইছি, এ পাইছি সোজা হিসাব, আমি জি মাইনাস এক্স করে, অবভিয়াসলি হ্যাঁ, নিচের দিকে জি যাইতেছিল, দেখো নিচের দিকে জি যাইতেছিল, এন্ড ওটার থেকে এক্স উপর উল্টার দিকে কাজ করছে, এক্স মাইনাস করছি বা এক্সটাকে আমি বাদ দিছি, তখন আমি এ পাইছি। আলটিমেটলি দেখো তো এখানে তোমার এক্স এর মানটা কত আসে? এক্সটাকে এই পাশে নিয়ে আসি, তার মানে কত? জি মাইনাস এ, তার মানে উপর দিকে তোমাকে জি মাইনাস এ ত্বরণটা দিতে হবে, তার মানে অ্যাপ্লাইড ফোর্স কতটুকু? এম জি মাইনাস এ। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে তোমার অ্যাপ্লাইড ফোর্স। এখন বলো ডব্লু অ্যাপ্লাইড কত হবে? এফ এস কস থিটা, এফ এর মান কত? এম জি মাইনাস এ। দেখো ওইখানে কি হয়েছে, জি প্লাস এ, এখানে জাস্ট ডি মাইনাস এ। আর এস এর মান কতটুকু হবে? এস এর মান হবে এইচ, এইচ বসা দিলে আর কস। দেখো তো তোমার বল দিছে উপরের দিকে, দেখো ডিরেকশন, বলের ডিরেকশন উপরের দিকে, আর সরণের ডিরেকশন হচ্ছে কি নিচের দিকে। সো থিটা ইকুয়াল টু 180, 180 মানে হচ্ছে নেগেটিভ কস 180, সো নেগেটিভ আসবে, মানে মাইনাস এম জি মাইনাস এ ইন্টু এইচ। ক্লিয়ার? বোঝা গেছে এতটুকু? এইটুকু বুঝলে ভাই তুমি এইটা থেকে কিন্তু অলরেডি বোর্ডে একটা কোশ্চেন চলে আসছে, সো এতটুকু বুঝলে তুমি যে কোনো কোশ্চেন এখান থেকে অ্যাপ্রোচ করতে পারবা, দেয়ার ইজ নো প্রবলেম। ক্লিয়ার? বোঝা গেছে এতটুকু? ওকে, এবার আসো ভাই যদি হেলানো তল থাকে তাহলে আমি কি করব? একদম সিম্পল, আহামরি কঠিন কিছু না। হেলানো তলের ক্ষেত্রে জাস্ট ভাই উপাংশ আসবে, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না এখানে। দেখো যে তুমি জাস্ট আমি একটা হেলানো তল ধরে নিই এখানে, ঠিক আছে? সো ধরো আমাদের এখানে একটা হেলানো তল আছে, এন্ড যে কোনো একটা কোণ তোমার দেওয়া থাকতে পারে, হ্যাঁ, যে কোনো একটা কোণ দেওয়া থাকতে পারে। আমি ধরো এটা দিয়ে দিলাম, হ্যাঁ, আইদার তোমার হচ্ছে এই কোণটা দেওয়া থাকতে পারে অথবা এই কোণটা দেওয়া থাকতে পারে, কোনো সমস্যা নেই, তুমি চেঞ্জ করে নিতে পারবে নিজের মতো। আমি ধরে নিই এই কোণটা দেওয়া আছে, ঠিক আছে, থিটার মান কোণটা দেওয়া আছে। এখন ধরো বস্তুটা এই বরাবর আছে, থাকুক, সমস্যা নাই। এই বরাবর থাকলে দেখো তো তার কি কি উপাংশ এখানে কাজ করে, নিচের দিকে, নিচের দিকে তার কি কাজ করে? তার এফ জি গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষ বল হচ্ছে কত? এমটি, নিচের দিকে কাজ করতেছে, হ্যাঁ। আচ্ছা, এখন তার হচ্ছে আমি দুটো উপাংশে ভাগ করে নিব, লম্ব উপাংশে ভাগ করে নিব, ঠিক আছে? কিভাবে ভাগ করবো ভাই? দেখো যে একটা উপাংশ হচ্ছে এই যে তলের সাথে লম্ব, হ্যাঁ,
এন্ড আরেকটা উপাংশ যে হচ্ছে দেখো এই বরাবর কাজ করতেছে, ঠিক আছে? এতটুকু কালারটা চেঞ্জ করে নিই। তাহলে দেখো এই জিনিসটাকে আমি বলতে, এই যে এটা যদি থিটা হয় এটাকে ভাই থিটা প্রুফ করা যায়, এটা অলওয়েজ মনে রাখবা। এটা হচ্ছে জ্যামিতি দিয়ে প্রুফ করা যায়, আমরা এখানে এই ক্লাসে এগুলো দেখাবো না। তো এটা থিটা হলে এটাকে ডিরেক্টলি থিটা বলা যায়। তাহলে এটা অবভিয়াসলি বলো তো ভাই কত, এমজি, যার সাথে থিটা আছে তাহলে কি কস থিটা হবে, এটা হবে কত, এমজি সাইন থিটা। শেষ। এইটুকু কাজ করতে পারলে বাকিগুলো একবারে পানি ভাত ডাল ভাত শেষ। এখন ভাই এই কাজটা আমি কেন করলাম, আমি আসলে কেন এমজি নিয়েই কাজ করলাম না? দেখো তুমি এই তল বরাবর তোমার স্মরণ হইতেছে না, হ্যাঁ, তার মানে তল বরাবরই তুমি বল নিয়ে কাজ করবা। আবার তুমি চাইলে এই বরাবর কিন্তু দেখো অভিকর্ষ বল কিন্তু এই বরাবর, আবার এই বরাবর স্মরণ নিয়ে কাজ করতে পারতা। দেখো এই বরাবর যদি তুমি মানে বল নাও এমজি, ধরো এমজি এই বরাবর কনসিডার করে তুমি কাজ করো, তাহলে স্মরণটাকে এই বরাবর নিয়ে আসতে হবে, মানে এই বরাবর স্মরণের উপাংশ এই বরাবর নিয়ে আসতে হবে, ঠিক আছে? অথবা তুমি এই বরাবর স্মরণ নিয়ে কাজ করো, এই বরাবর বল নিয়ে কাজ করতে হবে। এই জন্য এই বরাবর স্মরণ আছে, এই বরাবর আমি বলের উপাংশকে নিয়ে গেছি, যে কোনো একটা। বাট এই তল বরাবর কাজ করা সুবিধা কেন, কারণ তল বরাবর তোমার ফ্রিকশন থাকে, তল বরাবর স্মরণ থাকে, সবকিছু তল বরাবর থাকে, এই জন্য আমরা তল বরাবর দিয়ে করলাম, এখান দিয়ে করলেও হবে। তো এমজি সাইন থিটার ক্ষেত্রে যেটা খেয়াল করো, যে এমজি সাইন থিটার ক্ষেত্রে তো নিচের দিকে কাজ করতেছে, তাই না? আচ্ছা এখন বলো তো, একে যদি সমবেগে উপরের দিকে উঠাইতে হয় তাহলে কি করতে হবে? যত বলে নিচের দিকে টানতেছে তত বলই উপরের দিকে দিতে হবে। তার মানে এখানে অ্যাপ্লাইড ফোর্স কতটুকু, এমজি সাইন থিটা। শেষ। এরপরে বাকি কাজ তুমি ভাই নিজেই করতে পারবা। এখানে ডব্লিউ অ্যাপ্লাইড কত হবে, ডব্লিউ অ্যাপ্লাইড হবে এফ ইন্টু এস কস থিটা। এখন বলো এফ এর মান কত, এফ এর মান হবে এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা, এস এর জায়গায় তুমি এস বসাইলা ইন্টু এস, আর কস থিটা, কস থিটার মান কত এখানে দেখো তো, তোমার দেখো স্মরণ যে বরাবর, দেখো এই বরাবর কি, এই বরাবর বল দেওয়া হয়েছে এন্ড এই বরাবর কিন্তু স্মরণ, তাহলে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি। আলটিমেটলি দেখো কত থাকবে, যে mg sin থিটা ইনটু s। ক্লিয়ার, বোঝা গেছে এতটুকু? ওকে। এখন এখানে যদি বলে ভাই অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কতটুকু, সিম্পল একদম, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ তাহলে কতটুকু হবে, এম জি, আর কি হবে জানো, এই যে এটা, এইটা নিয়ে যেতে পারো, অথবা এস কস থিটা, যেটা ইচ্ছা নাও, ঠিক আছে? যেমন অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হবে এমজি সাইন থিটা ইনটু কত, এখানে কত হবে এইচ। কিন্তু এখানে দেখো তো বল দেওয়া হয়েছে কোন দিকে, স্মরণের ডিরেকশন কত ডিগ্রি, বল হচ্ছে নিচের দিকে, স্মরণ হচ্ছে উপরের দিকে, তার মানে কত হবে, কত cos 180, দ্যাটস মিন মাইনাস এমজি সাইন থিটা এইচ। আশা করি এটা দিয়ে আর কোনো প্রবলেম হবে না। সেম জিনিস এখানে আসো একদম, এখানে কি করা লাগবে ভাই, এখানে জাস্ট নেগেটিভ চলে আসবে, এটা করতে পারবে না, একদম তো সহজ। আমি জাস্ট দেখিয়ে দিই, ক্লাসটা আমাদের লেন্থি হয়ে যাচ্ছে, বাট কিছু করার নাই, চ্যাপ্টারটা ভালোভাবে বুঝতে হলে তোমাকে লেন্থি ক্লাস করতেই হবে। সো এটা হচ্ছে তোমার বস্তুর ভর, ঠিক আছে? বস্তু দেওয়া আছে এখানে, এর যে উপাংশ কাজ করবে নিচের দিকে, ঠিক আছে? এন্ড তার দুইটা লম্ব উপাংশ আমি কনভার্ট করে নিই, ঠিক আছে? তো এই তো এটা এটা হবে কত, এটা হবে mg, দিস ইজ mg cos থিটা হবে, cos এটা থিটা আমার, আর এটা হবে কত, mg sin থিটা। তাহলে দেখো তো আমাকে দেখো, এই বস্তুটাকে যদি নরমালি আমি ছেড়ে দিই ও mg sin থিটাতে নিচে নেমে আসবে, বাট তুমি চাচ্ছ হচ্ছে কি কোনো ত্বরণ না পাক, ত্বরণ 0 পাক। ত্বরণ 0 পাওয়ার জন্য ওর উপর যত ত্বরণ কাজ করে অপোজিটে সেম ত্বরণ অ্যাপ্লাই করতে হবে, বা সেম বল অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? যদি তুমি ত্বরণ শূন্য চাও বা ওর উপর লব্ধি বল শূন্য চাও, বেগ এখানে কিন্তু সমবেগে যাচ্ছে, তাই না? বেগে যাচ্ছে, ত্বরণ নাই, ত্বরণ না থাকা মানে ওর উপর যে বলটা কাজ করে অপোজিট বল দিবা, তাহলে ও কি হয়ে যাবে, ওর নিট বল শূন্য হয়ে যাবে, তার মানে ত্বরণও শূন্য হয়ে যাবে, তখন সমবেগে চলতে থাকবে। তার মানে অ্যাপ্লাই ফোর্সটা কতটুকু, mg sin থিটা। বাট এখানে ঠিক আছে, mg sin থিটা কিন্তু এইটা, তোমরা এই দুইটা থিটার মধ্যে কিন্তু আবার আলাদা করে ফেলো না, এই থিটা একটা জিনিস, এটা কিন্তু এই থিটা, আর ওটা কিন্তু আরেক থিটা, ঠিক আছে? mg sin থিটা ইনটু, এখানে দেখো তো বল দেওয়া হয়েছে, বলের ডিরেকশন হচ্ছে এদিকে আর স্মরণের ডিরেকশন কি উল্টা দিকে, তাহলে এখানে আমাদের কত ডিগ্রি হবে, s, তারপরে কি cos 180, ওকে, উল্টা দিকে 180, জাস্ট নেগেটিভ চলে আসবে। ক্লিয়ার, বুঝা গেছে এতটুকু? আই থিঙ্ক ক্লিয়ার, আমাদের কোনো প্রবলেম নেই। হেলানো তাহলে লাস্ট জিনিস আছে ত্বরণ, সিম্পল, এখানে কিচ্ছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট আমরা আগে যা পড়ছি ওটা দিয়ে আমাদের সরি হয়ে যাবে, আরো সহজ। তোমাদের কাছে এই টপিকটা অনেক কঠিন মনে হতে পারে, বাট দিস ইজ অ্যাকচুয়ালি অনেক সহজ, ঠিক আছে?
সো এখানে একটা বস্তু রাখা হয়েছে, এই বস্তুটার কি কি উপাংশ কাজ করবে বলো ভাই? একটা হলো একবার নিচের দিকে mg, হ্যাঁ, আর এর দুইটা আমি লম্ব উপাংশে ভাগ করে নিছি, এইটা একদিকে আর একটা হলো এইটা একদিকে, ঠিক আছে? ওকে, নাম কি হবে এগুলার? নামগুলো দিয়ে দিই। এটা হচ্ছে কত, এটা যদি আমাদের থিটা হবে, এটা থিটা হলে এটাও থিটা, তাহলে এটা হচ্ছে mg cos থিটা, এটা হচ্ছে ভাই mg sin থিটা। তো তুমি এটাকে এ ত্বরণের উপর দিকে উঠাতে চাইতেছো, তার মানে এ ত্বরণের উপর দিকে ওঠানোর জন্য প্রথমত তোমাকে এটা সমান বল দেওয়া লাগবে, প্লাস এক্সট্রা আরো কি এ ত্বরণ দেওয়া লাগবে। তার মানে অ্যাপ্লাইড ফোর্সটা আসলে কত? অ্যাপ্লাইড ফোর্সটা হচ্ছে তোমাকে তো প্লাস mg sin থিটা দিতেই হবে, প্লাস এ ত্বরণ দিতে হবে, তার মানে তার সাথে আর m এ দিতে হবে, ঠিক আছে? এ ত্বরণ দেওয়া মানে বল কতটুকু দিছো, m এ, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। তাহলে দেখো ফোর্স এইদিকে, সরণ এইদিকে, শেষ। তার মানে এখান থেকে বের করো ডব্লিউ অ্যাপ্লাইড ইকুয়াল টু কত হবে? এফ এ এস কস কত ডিগ্রি, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি, হ্যাঁ। তাহলে কত হবে? এম জি সাইন থিটা প্লাস এম এ, তারপরে হবে কত? এস, শেষ। আর যদি বলে অভিকর্ষজ বল ধরে কৃত কাজ কতটুকু হয়? অভিকর্ষজ বল ধরে কৃত কাজ কিন্তু চেঞ্জ হবে না, আগেটাই থাকবে। কি হবে? mg sin থিটা। দেখো তো অভিকর্ষজ বল ধরে কৃত কাজ কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। দেখো তুমি একটু আগে কিন্তু ত্বরণে উঠেছিল না, সরি বেগে উঠেছিল, তার জন্য কি হয়েছে? মাইনাস mg sin থিটা। এখানে সেম জিনিসই আসবে। দেখো অভিকর্ষজ বল দ্বারা যদি তুমি কৃত কাজ বের করো, তাহলে তোমার আসবে কত? অভিকর্ষজ ত্বরণ এস, তারপর হলো cos। দেখো অভিকর্ষজ এদিকে কাজ করে, সরণ উল্টা দিকে, তার মানে এটা কত ডিগ্রি? 180 ডিগ্রি হবে, তাই না? fg মান কত? mg sin থিটা, mg sin থিটা s, আর এটার জন্য মাইনাস আসবে। দেখো দুইটার জন্য কিন্তু সেম ভ্যালু, mg sin থিটা, এটা কি s বাই h, যেটা ইচ্ছা লিখতে পারো, s লিখতে পারো অথবা h লিখতে পারো, এই দুইটার জন্য কিন্তু সেম আসছে। ক্লিয়ার? বুঝা গেছে এতটুকু? সো একদম সিম্পল ভাই, আর আমারই আর কিছুই না। আমরা ওই বেসিক্যালি প্রথম দুইটা ধরতে পারলে বাকিগুলো আমাদের কাছে এমনি সহজ হয়ে যায়। তো এটাই হচ্ছে তোমার থিটা, এখানে একটা বস্তু রাখা হয়েছে, সো এটার হচ্ছে আমরা কম্পোনেন্ট ভাগ করে নিব। এটা হচ্ছে কত? mg, মজার জিনিস না? তারপরে এটার হচ্ছে দুইটা জিনিস পাবো এখান থেকে, দেখো একটা হচ্ছে, সরি, একটা নিচের দিকে সোজা, এটা হচ্ছে এই বরাবর, ঠিক আছে? সো এই তো এগুলোর নাম তো, এটা হচ্ছে কত? mg, এটাও থিটা, এটা হচ্ছে কত? mg sin থিটা। ওকে, এই ভুল লিখছি, এই সাইন থিটা কেন? বাকিগুলো তো ঠিক লিখছি ইনশাআল্লাহ, বাকিগুলো তো ভুল হয় নাই। ওকে, আচ্ছা এটা হবে কি? mg cos থিটা, আর এটা হবে কি ভাই? mg sin থিটা। তো তুমি এ ত্বরণে নিচে নামাইতেছো, আলটিমেটলি আগের সিনারিওটা যদি চিন্তা করতাম, দেখো তো এটার ক্ষেত্রে প্লাস করতে হয় না, জাস্ট এটার ক্ষেত্রে মাইনাস করতে হবে, আর কিছু মনে রাখা লাগবে না। এটা কত হবে? যে mg sin থিটা মাইনাস ma, ঠিক আছে? ইনটু এস, আর cos কত ডিগ্রি হবে বলো তো? অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে তোমার এইদিকে দেওয়া লাগতেছে, অ্যাপ্লাইড ফোর্স উল্টা দিকে দেওয়া লাগবে, আর সরণ হবে নিচের দিকে, তো আলটিমেটলি এটা হবে 180 ডিগ্রি। বুঝা গেছে? তাহলে মাইনাস mg sin থিটা মাইনাস ma ইনটু এস। বুঝা গেছে? একদম সিম্পল। এটার ক্ষেত্রে প্লাস করতে হয়, এটার ক্ষেত্রে মাইনাস করতে হয়। আমরা নিচে নামাইতে গেলে আমরা জানি কৃত কাজ কত হয়? নেগেটিভ হয়, ঠিক আছে? একদম সিম্পলি ভাবে দেখো, এখানে যেমন আমরা কি করছি, নিচে নামানোর সময় অলওয়েজ কৃত কাজ নেগেটিভ, হ্যাঁ। এটার ক্ষেত্রে দেখো জি প্লাস এ, এটার ক্ষেত্রে জি মাইনাস এ, এটার ক্ষেত্রে পজিটিভ কাজ, এটার ক্ষেত্রে নেগেটিভ কাজ। সেম ভাবে এখানে আসো, এখানে এটার জন্য কি, এখানে এটার জন্য যেই কাজ, এটার জন্য সেম কাজ, বাট এটার জন্য কাজ হচ্ছে কি? নেগেটিভ, হ্যাঁ। cos 180 ডিগ্রি মান নেগেটিভ, আর এটার জন্য আসছে কত? পজিটিভ। এটার জন্য mg sin থিটা প্লাস ma, এটা হলো mg sin থিটা মাইনাস ma, এটা পজিটিভ কাজ, এটা নেগেটিভ কাজ। ক্লিয়ার? বুঝা গেছে এতটুকু? এতটুকু বুঝলে ভাই আমাদের কোনো সমস্যা নাই। এখানে একটা টপিক আমি লিখে রাখছি, সেটা হচ্ছে হেলানো তলে ঘর্ষণ থাকলে কৃত কাজ কতটুকু হবে। সিম্পল অ্যাজ দ্যাট, এখানে কিচ্ছু করা লাগবে না ভাই। আমরা কি কনসিডার করবো ঘর্ষণের ক্ষেত্রে? জাস্ট একটা এক্সাম্পল দিই। ঘর্ষণের ক্ষেত্রে যেটা মনে রাখবা, যে তুমি সরণ যেদিকে হইতেছে না, সরণ যেদিকে হইতেছে তার উল্টা দিকে ঘর্ষণ বল কাজ করে। সো ঘর্ষণ বলটা এখানে ইয়ে করে নেবা, আর কোনো কাজ নাই, হ্যাঁ। ঘর্ষণ বল বের করার জন্য তোমাকে হচ্ছে তার প্রতিক্রিয়া বলটা বের করা লাগবে। খুবই সিম্পল জিনিস। যদি তোমাদের এই বেসিকটা ক্লিয়ার না থাকে, এটা নিয়ে যদি ভালো ক্লাস চাও, অবভিয়াসলি আমাকে জানাবা, ঘর্ষণ নিয়ে আলাদা একটা ক্লাস নিব, ঠিক আছে? এই 4th চ্যাপ্টার আর 5th চ্যাপ্টার কিন্তু রিলেটেড, বুঝা গেছে? সো এতটুকু কাজ করলেই হবে, আর কোনো কাজ লাগবে না। এবার আসো আমরা এইটার স্প্রিং নিয়ে কাজ করব। সো এই টপিকটা করতে মোটামুটি আমাদের প্রায় 30
35 মিনিটের মধ্যে চলে গেছে। বাট এটা স্প্রিং বলটা আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো, এখানে আমার কিছু নাই, বাকিগুলো আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। স্প্রিং এর ক্ষেত্রে ভাই স্প্রিং হলো একটা পরিবর্তনশীল বল, মনে রাখবা, পরিবর্তনশীল বল। ঠিক আছে, কেমনে পরিবর্তনশীল বল? সোজা হিসাব, একটা স্প্রিংকে দেখবা যে তুমি প্রথমে 1 মিটার সংকুচন, মানে ধরো প্রথমে একটু সংকুচন মানে প্রসারিত করবা, দেখবা হালকা একটু বল দেওয়া লাগে, পরে প্রসারিত করার জন্য কিন্তু বল বাড়াইতে হয়, মানে যত বেশি প্রসারণ করাইতে চাইবো প্রথমে একটু বল, পরে আরো বেশি বল, পরে আরো বেশি বল দেওয়া লাগে, তার মানে বলটা কনস্ট্যান্ট না, পরিবর্তনশীল বল। আর পরিবর্তনশীল বল হলে সেখানে ইন্টিগ্রেশন করা লাগে। ঠিক আছে, এতটুকু মনে রাখলে হবে। স্প্রিং মনে রাখবা, স্প্রিং হচ্ছে একটা এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, এই চ্যাপ্টারটা অলরেডি আমরা করে ফেলছি। সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা যেই বেসিক কনস্ট্রাকশন ফলো করে সেটা হচ্ছে কি, এফ হচ্ছে তোমার বা প্রত্যায়নী যে বল আছে, প্রত্যায়নী বল সরণের সমানুপাতিক এবং তার অপোজিটে কাজ করে। ঠিক আছে, সো এফ এস ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স আমরা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো প্রত্যায়নী বলটা হচ্ছে সরণের বিপরীতে কাজ করে, বাট আমাদের অ্যাপ্লাইড যে ফোর্স বা এজেন্ট কর্তৃক কৃত কাজ বা আমি যে ফোর্সটা দেই সেটা হলে সরণের দিকে কাজ করে। সো এফ এজেন্ট ইকুয়াল টু কে এক্স বলা যায়। ঠিক আছে, সো এখান থেকে আমরা এটা বলতে পারি এফ সমানুপাতিক হচ্ছে এক্স, বাট আমি যদি বলি এফ এস সমানুপাতিক হবে মাইনাস এক্স। ওকে, এতটুকু তো বোঝা গেছে। সিম্পলি যদি আমি একটা এক্সাম্পল দিই, স্প্রিংটাকে ধরো তুমি প্রসারিত করলা, তাহলে এটা হচ্ছে দেখো প্রসারিত করা মানে হচ্ছে এটা হলো এজেন্ট দ্বারা অ্যাপ্লাইড ফোর্স। ঠিক আছে, তো এজেন্ট দ্বারা তুমি যেদিকে বল দিছো সরণ কিন্তু ওই দিকেই করছে, তাহলে এই জন্য কি হয় যে এফ আর এক্সটা কি সমানুপাতিক হয়। বাট দেখো তো তুমি যখন প্রসারিত করছো তখন স্প্রিং এর যে প্রত্যায়নী বল সেটা চাইতেছে ওকে সাম্যাবস্থা থেকে ফিরিয়ে নিয়ে যেতে, তার মানে তুমি যেদিকে সরণ দিতেছো সরণের অপোজিটে বলটা কাজ করতেছে, এই জন্য এফ এর সমানুপাতিক হচ্ছে মাইনাস এক্স। এগুলো তো আশা করি আমাদের প্রবলেম নাই। ওকে, এখানে একটা টার্ম আছে, এটা আমরা হালকা একটু ক্লিয়ার করে দিই। যেমন এফ ইকুয়াল টু কে এক্স না, এখান থেকে দেখো কি লেখা যায় যে কে ইকুয়াল টু লেখা যায় এফ বাই এক্স, এটার একক গিয়ে দাঁড়ায় উপরে নিউটন আর নিচে মিটার, নিউটন পার মিটার। সো এটা হলো স্প্রিং, এটাকে একটা নাম আছে, এটাকে বলে স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক এটার পরিচয় কি ভাই? কোন একটা স্প্রিং কে 1 মিটার প্রসারিত, দেখো এই যে দেখো নিউটন পার মিটার, যেমন একটা স্প্রিং এর ধরে স্প্রিং ধ্রুবক দেওয়া আছে 200 নিউটন পার মিটার, মানে কি পার মিটার, পার মিটার মানে হচ্ছে 1 মিটার। সো 200 নিউটন বল মানে বল লাগে পার মিটার সংকোচন বা প্রসারণ ঘটানোর জন্য, 200 নিউটন বল লাগে 1 মিটার সংকোচন বা প্রসারণ করার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে তার ক্যারেক্টার। তো যেই স্প্রিং এর দেখা গেছে ধরো আরেকটা স্প্রিং এর নাম বলি 400 নিউটন পার মিটার, এখন বলো এই দুটার মধ্যে কোনটা শক্তিশালী বা কোনটা বেশি স্ট্রং? অবভিয়াসলি 400, কারণ 1 মিটার সংকোচন প্রসারণ করানোর জন্য ওর লাগে 400 আর ওর লাগে হচ্ছে 200, তার মানে নিচেরটা শক্তিশালী। ওকে, সো এই থেকে কিন্তু কোয়েশ্চেন চলে আসে। আর ফার্স্ট অফ অল এখানে কৃতকাজ কিভাবে বের করতে হয়? সিম্পল ভাইয়া, স্প্রিং দ্বারা কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু, জাস্ট ফর্মুলাটা মনে রাখবা, ইন্টিগ্রেশন করে বের করা হয়েছে, সেটা হচ্ছে এজেন্ট দ্বারা কৃতকাজ আমাদের হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার। ঠিক আছে, কে মানে স্প্রিং ধ্রুবক, এক্স ফাইনাল মানে কি তোমার ফাইনালি কতটুকু প্রসারিত বা সংকুচিত করা হয়েছে, এক্স ইনিশিয়াল মানে কি আগে কতটুকু প্রসারিত বা সংকুচিত করা ছিল। এখন আগে যদি তোমার সাম্যাবস্থায় থাকে তাহলে এক্স ইনিশিয়াল মানে ওটা 0 হবে, এটা তো জাস্ট নরমাল। ওকে, মনে রাখবা এজেন্ট দ্বারা কৃতকাজের আগে যদি আমি মাইনাসটা বসাই দিই তাহলে স্প্রিং দ্বারা কৃতকাজ বের করে ফেলি। ঠিক আছে, কারণ আমি যেদিকে বল প্রয়োগ করছি সরণ ওই দিকে হবে, বাট স্প্রিং এর বল সরণের উল্টা দিকে কাজ করে, এই জন্য স্প্রিং দ্বারা ফোর্স অলওয়েজ নেগেটিভ হয়। তো তোমাকে কষ্ট করে আলাদা করে ফোর্স বের করার দরকার নাই, তুমি ফর্মুলা একটা জানবা এজেন্টেরটা, তার আগে জাস্ট মাইনাস বসায় দিলেই তুমি স্প্রিং এর জন্য কৃতকাজ পেয়ে যাবে। ক্লিয়ার? এতটুকু একদম ক্লিয়ার। ওকে, আচ্ছা, সাম্যাবস্থা থেকে যদি আমি প্রসারিত বা সংকুচিত করি তাহলে এক্স ইনিশিয়ালের মান 0 হবে, তাহলে সেটাকে আমি ফাইনালি এরকম লিখতে পারি যে তার সঞ্চিত শক্তি, ঠিক আছে, বা তার কৃতকাজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার বা এক্স ফাইনাল স্কোয়ার, যেটাই লেখো। বুঝা গেছে এতটুকু? ওকে, এবার দেখো এখানে একটা ছোট একটা ম্যাথ রাখছি, আমার এটা কিছু না, যে এখানে বলা হয়েছে এনডিসির একটা কোয়েশ্চেন। তো এখানে বলা হয়েছে যে চিত্র 1-এ যদি তলটি ঘর্ষণহীন হতো তাহলে ব্লকটিকে ছেড়ে দেওয়ার পর সাম্য অবস্থায় অতিক্রমকালে বেগ কত? ঠিক আছে, আচ্ছা, তো বলছে যে চিত্র 1-এ কি ঘটছে আমরা দেখিনি। চিত্র 1-এ হচ্ছে ব্লকটিকে 10 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হয়েছে, মানে এখানে আমি এটাকে 10 সেন্টিমিটার টান দিয়ে ছেড়ে দিছি, তার মানে এখানে দেখো প্রসারণ কত, এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি 10 সেন্টিমিটার, বা এটাকে মিটার নিলে 0.1 মিটার। ওকে, এতটুকু তো ক্লিয়ার। এবার ছেড়ে দেওয়ার ফলে বলছে তলে ঘর্ষণ নাই, তাহলে ঘর্ষণ হিসাব বাদ। বলছে সাম্য অবস্থায়, সাম্য অবস্থান অতিক্রমকালে বেগ কত? সাম্য অবস্থা কোন জায়গায়? এখানে না, ধরো আমি কি করছি এটাকে, আমি এটাকে প্রসারিত করছিলাম 10 সেন্টিমিটার, তাহলে এটাকে যদি প্রসারিত করে ছেড়ে দিই সাম্য অবস্থা মানে এখন যেখানে আছে ওইখানে আসলে তার বেগ কত হবে?
আচ্ছা, খুবই সিম্পল হিসাবে। এবার দেখো কি হবে। তুমি স্প্রিং বা এসএইচএম নিয়ে যাদের আইডিয়া আছে তাদের কাছে খুবই সহজ। আমরা এটাকে যখন আমি টান দিয়ে এখানে নিয়ে আসছি তখন এটার মধ্যে একটা শক্তি জমা হয়েছে, সে শক্তি হচ্ছে কত, হাফ কে এক্স স্কোয়ার। যেহেতু সাম্যাবস্থা থেকে ইয়ে করছি তো এটার মধ্যে যে সঞ্চিত শক্তি আছে, ফর্মুলা হচ্ছে কি, আমি কি পুরোটা বসাবো, সাম্যাবস্থা থেকে শুরু করছি তার মানে কি হাফ কে এক্স স্কোয়ার, সঞ্চিত শক্তি বা কৃত কাজ। এই শক্তিটা জমা হয়েছে, তাই না? এখন এই শক্তি যখন জমা হয়েছে, তুমি যখন ওকে ছেড়ে দিবা এই শক্তিটা রূপান্তরিত হতে হতে একবারে সাম্যাবস্থায়। আমরা জানি যে এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশনের সাম্যাবস্থায় কিন্তু বেগ সর্বোচ্চ হয়। কেন? সাম্যাবস্থায় তোমার যে টোটাল যে শক্তি ছিল না হাফ কে এক্স স্কোয়ার, পুরোটা তোমার গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে। মানে কি, আমাদের যে হাফ কে এক্স স্কোয়ার এই পুরোটা কিসে কনভার্ট হয়ে গেছে, গতিশক্তিতে, হাফ এম ভি স্কোয়ারে কনভার্ট হয়ে গেছে। এখান থেকে তুমি বেগটা পেয়ে যাবে। বোঝা গেছে এতটুকু? ক্লিয়ার? মানে কি, এখানে টোটাল যে শক্তিটা আছে ওই সব গতিশক্তিটা রূপান্তরিত হইতে হইতে সাম্যাবস্থায় পুরো ওই যে সঞ্চিত শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এখানে দেখো সবকিছু বসায় দিলে তুমি এখান থেকে ভরও দেওয়া আছে 1 কেজি, সো এখান থেকে তুমি বেগটা পেয়ে যাবে। ক্লিয়ার? স্প্রিং থেকে ভাই এতটুকু জানলে ফারে না, আর কিচ্ছু লাগবে না। এবার আসো খুবই ইম্পর্টেন্ট টপিক, বিভব শক্তি এবং হচ্ছে গতিশক্তি। সো বিভব শক্তির ক্ষেত্রে আমাদের বিভব শক্তি বা এটাকে আমি সঞ্চিত শক্তি বলতে পারি, ঠিক আছে, বা স্থির শক্তিও বলতে পারি। বিভব শক্তি হচ্ছে ফর্মুলা mgh। আর স্প্রিং এর জন্য যদি বলি ভাই বিভব শক্তি কত হবে, সেটা হবে ভাই হাফ কে এক্স স্কোয়ার। একটু আগে আমরা পড়ে আসলাম, এগুলোতে আশা করি প্রবলেম নাই, ঠিক আছে? ওকে। বিভব শক্তির আরো অনেক ফর্মুলা আছে, যে অভিকর্ষের জন্য বিভব শক্তি কতটুকু, তড়িৎ ক্ষেত্রে বিভব শক্তি, অনেক কিছু আমরা বের করতে পারি। ওকে, এবার দেখো, বাট আমাদের এখানে এই দুটো ফর্মুলা দিয়ে হয়ে যাবে। আর গতিশক্তির যে ফর্মুলা সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, অথবা এটা কি পি স্কোয়ার বাই 2m লেখা যায়। পি স্কোয়ার, পি মানে কি আমরা সবাই জানি, পি মানে হচ্ছে ভরবেগ। পি এর ফর্মুলা কি, পি ইকুয়াল টু হচ্ছে এমভি। বুঝা গেছে? সো দুইটা ফর্মুলাই আমাদের কাছে দিবে। এতটুকু জানলে আমাদের হয়ে গেছে, এখানে আর কিছু লাগবে না। এবার দেখো এখান থেকে আমাদের দুইটা ফর্মুলা আমরা একটু দেখতে পারি, ঠিক আছে? খুব তাড়াতাড়ি দুটো জিনিস দেখে ফেলবো। সো এখানে আহামরি কিছু নাই। এই প্রবলেমটা কিন্তু বোর্ডে প্রায়ই আসে। সো গতিশক্তি বিভব শক্তির জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে আমাদের দেখো যে বি বিন্দুতে বেগ নির্ণয় করতে বলছে। এটা একটা সরল দোলকের মতো আর কি, অবভিয়াসলি সরল দোলক না, বাট কারণ অ্যাঙ্গেলটা আমাদের বড়, ঠিক আছে? এখন এইখানে দেখো আমাদের বলছে ও এ ও বি ও সি ইকুয়াল টু 2 মিটার। তার মানে ও এ ও বি ও সি সবগুলো 2 মিটার করে, বস্তু বড় হচ্ছে 2 কেজি। আমাকে এখানে বলছে বি বিন্দুতে বেগ নির্ণয় করতে, বি বিন্দুতে বেগ। এখন দেখো এখানে অবভিয়াসলি এখানে যখন এটা হলো সর্বোচ্চ অবস্থা, ঠিক আছে? সর্বোচ্চ অবস্থা মানে এখানে বেগ কত হয়, সর্বোচ্চ অবস্থা মানে এখানে আদি বেগটা হচ্ছে 0। ওকে, তাহলে দেখো তো আমাকে যদি গ নাম্বার সলিউশন করতে হয় তাহলে গ নাম্বারে কি কি জিনিস লাগবে। প্রথমত দেখো আমি বি বিন্দুতে বেগ বের করব। তার মানে দেখো বি বিন্দুতে যদি বেগ বের করতে হয়, এখানে কিন্তু টাইমের কোনো খেলা নাই। টাইম আছে, টাইম না থাকলে সমীকরণ কিন্তু একটাই, যে ভি স্কোয়ার ইউ স্কোয়ার, দেখো অভিকর্ষের দিকে যাচ্ছে, তাই না? মানে প্লাস 2gh। এতটুকু বোঝা গেছে কিনা দেখো, ঠিক আছে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। কেন ইউজ করছি এটা? টাইম যেহেতু নাই, আর সরণের মানে গতির সমীকরণ ইউজ করতে হবে, তাহলে এটা ছাড়া তো কোনো অপশন নাই। এখন এইচ কতটুকু এখানে দেখো, এইচ নিয়ে এখানে একটা গ্যাঞ্জাম হয়ে গেছে। গ্যাঞ্জামটা কোন জায়গায় দেখো, অভিকর্ষ ত্বরণ অলওয়েজ কাজ করে তোমার নিচের দিকে, অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে নিচের দিকে, বাট তোমার সরণ হয়েছে কোথায়, এখানে দেখো সরণ এখানে কোন দিকে হয়েছে, এখান থেকে এখানে। দুইটা ডিরেকশন কি সেম না? ডিরেকশন সেম না। আমি তোমাকে বারবার বলি ভেক্টরের কাজ করার সময় সবগুলোকে সেম ডিরেকশনে নিয়ে যেতে হবে। তাহলে দেখো অভিকর্ষ ত্বরণ যেহেতু তুমি নিচের দিকে হিসাব করতেছো, এই সরণটাকেও তোমার নিচের দিকে হিসাব করতে হবে। কিভাবে নিচের দিকে হিসাব করবো, এটা হচ্ছে কথা। এবার দেখো খুব সিম্পল, এখান থেকে তুমি একটা লম্ব টানো তো, টানলাম। এখান থেকেও তুমি একটা লম্ব টানো তো, টানলাম। দেখো তো এখন আমি এইটার এই অভিকর্ষ ত্বরণ বরাবর উপাংশ কতটুকু বা তার অংশ কতটুকু, এতটুকু না? এইটাই হচ্ছে এখানে আসল মানে বোঝার ব্যাপার, আর কিচ্ছু না। এই জিনিসটার অভিকর্ষ ত্বরণ বরাবর তার অংশ বা উপাংশ কতটুকু, সেটা হচ্ছে এতটুকু। এটাই হবে তোমার এইচ। যেহেতু তুমি সরণ এই বরাবর ত্বরণ এই বরাবর নিচ্ছ, সরণটা এই বরাবর নিতে হবে। তার মানে সি থেকে সে বিতে আসছে, এই জিনিসটার অভিকর্ষ ত্বরণ বরাবর উপাংশ হচ্ছে এতটুকু, এই এতটুকু। বুঝা গেছে? তো এটা নাম দাও। সি থেকে তুমি এখানে ধরো ডি আঁকছো, আর এখানে ধরো বি থেকে ই আঁকছো, হ্যাঁ? তাহলে এখানে তোমার এইচ এর জায়গায় কত হবে ভাই? এইচ এর জায়গায় হবে ইউ স্কোয়ার প্লাস 2g, এইচ এর জায়গায় হবে ডি। এই ডি এর মানটা বের করতে বললে হয়ে গেছে। এমন ভাই কিভাবে বের করবো? সোজা হিসাব ভাই। যা কারো যদি
ট্রিগোনোমেট্রি বেশি ভালো থাকে এটা কোনো ব্যাপারই না। দেখো তো তুমি প্রথমে কি করবা, এই যে বড় যে ত্রিভুজটা আছে, দেখো ত্রিভুজ হচ্ছে ও ডিসি। ওডিসি থেকে দেখো কি লেখা যায়, তুমি কার মান বের করতে চাচ্ছ, প্রথমে ওডির মানটা বের করো। দেখো ওডির মানটা যদি আমি বের করি তাহলে কিভাবে বের করা যায়, এটা হচ্ছে তোমার ভূমি এই কোণের সাপেক্ষে, আর এটা হচ্ছে কি অতিভুজ। অতিভুজের মান তো ওই যে এটার মান কত, এটার মান কিন্তু 2 মিটার, এটা আমরা জানি। তাহলে এটার মান বের করে ফেলি। দেখো তাহলে cos θ নিলে হয়ে যায়। তাহলে কি করব, যে আমি cos θ ইকুয়াল টু হচ্ছে ভূমি হচ্ছে ওডি ডিভাইডেড বাই হচ্ছে ওসি অতিভুজ। তা দেখো আমি ওডির মান কিভাবে পাবো, ওডির মান পাবো হচ্ছে ওসি ইন্টু cos θ। cos θ এর মান কত, এটার জন্য 30 ডিগ্রি। শেষ। এই তো এখান থেকে দেখো ওডির মান চলে আসবে। সেম ভাবে তুমি হচ্ছে ত্রিভুজ এটা থেকে নাও, ত্রিভুজ একটা কত ও, এখান থেকে দেখো তুমি হচ্ছে সেম ভাবে তুমি হচ্ছে ও এর মান বের করো। ও এর মান কিভাবে করা যায়, উপাংশের ব্যাপারটা চলে আসো। দেখো সহজ, এটাকে তুমি ভেক্টর ধরো, এন্ড ভেক্টর অনুভবিক উপাংশ যদি বের করতে হতো কি করতে, প্রথমে হয়তো ওবি হয়তো অনুভবিক উপাংশ cos θ হইতো। cos θ এর মান কত ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 15 ডিগ্রি। ঠিক আছে, এটার মতো দেখো OD ইকুয়াল টু OC cos 30, OE ইকুয়াল টু OB cos 50। এখন দেখো তো এই OE থেকে OD বাদ দিলেই কিন্তু তোমার DE হয়ে যাচ্ছে, সরি হ্যাঁ DE না, হ্যাঁ DE হয়ে যাচ্ছে। কিভাবে DE হয়ে যাচ্ছে হচ্ছে তোমার OE থেকে মাইনাস OD বাদ দিলে এখান থেকে, সো DE বসাইলেই কিন্তু তুমি এখান থেকে ভিটা বের করে ফেলতে পারবা। ক্লিয়ার, বোঝা গেছে এতটুকু? সো আমি এটা করে দিলাম না, এটা তোমরা পারবা, কোনো সমস্যা নাই। আমি আরেকটা জিনিস এখানে শেষ করে দিই, সেটা হচ্ছে ABC বিন্দুতে যান্ত্রিক শক্তি নিত্যতা প্রমাণ করো। যান্ত্রিক শক্তি নিত্যতা খুবই সহজ। সি বিন্দুতে কি আছে বলো, সি বিন্দুতে আছে তোমার বিভব শক্তি। সি বিন্দুতে কোনো বেগ নাই, বিভব শক্তি আছে। এবং বিভব শক্তির জন্য কি করবা, বিভব শক্তির ফর্মুলা কি, বিভব শক্তির ফর্মুলা কি হবে দেখো, আমি একটু জাস্ট ক্লিয়ার করে দিই। এখানে এতটুকু জায়গা নিব, বি বিন্দুতে যদি বি বিন্দুতে আমাদের কি ই টোটাল কতটুকু হবে, যেহেতু এখানে ই টোটাল হবে ইপি, শুধু বিভব শক্তি থাকবে এম জি এইচ। এইচ কতটুকু হবে বলো, এইচ হিসাব করতে হয় তোমার গ্রাউন্ড থেকে বা একটা রেফারেন্স ফ্রেম থেকে। এখানে রেফারেন্স কোনটা, রেফারেন্স হচ্ছে এই যে এটা, এখানে রেফারেন্স কোনটা, রেফারেন্স হচ্ছে এখানে এটা। ঠিক আছে, তাহলে এই হাইটটা ধরতে হবে। এখন হাইট কি তুমি এখান থেকে এখানে ধরবা না, অভিকর্ষ ত্বরণ তুমি জি হিসাব করতেছো না, এখানে জি যেহেতু তুমি হিসাব করতেছো, তাহলে জি যেদিকে ওই দিকেই হচ্ছে তোমার সরণটা হিসাব করতে হবে, জি নিচের দিকে। তার মানে তুমি এখান থেকে এই এতটুকু ডিস্টেন্স ধরতে পারবে না। এতটুকু ডিস্টেন্স কি ধরা পসিবল না, তুমি এই অভিকর্ষ ত্বরণ বরাবর তার ডিস্টেন্স ধরতে হবে। তাহলে অভিকর্ষ ত্বরণ বরাবর ধরলে তার কত আসে, অভিকর্ষ ত্বরণ বরাবর ধরলে কত আসে দেখো তো, এটার অভিকর্ষ ত্বরণ বরাবর উপাংশ হচ্ছে ডি এ। ঠিক আছে, তার মানে এটা হবে কত mg dA। শেষ। ক্লিয়ার, এই ডি এর মানটা বের করে ফেলবা। ডি এ সরি ডি ই না ডি এ। ক্লিয়ার, ডি এর মান কিভাবে পাবো, সোজা হিসাব। ডি এ মানে হচ্ছে দেখো টোটাল 2 মিটার থেকে ওডি বাদ দিলে হয়ে গেছে, ওডির মান তো আমরা আগে বের করে ফেলছি। শেষ। এই বিন্দুতে যখন করবা এটা হলো কত ই সি টোটাল, ই বি টোটাল যখন বের করবা তখন কি হবে, ই বি টোটাল যদি বের করতে চাও তাহলে দেখো বি বিন্দুতে যদি টোটাল বের করতে চাও, এখানে বিভব শক্তি গতিশক্তি দুটোই থাকবে। প্রথমে কি করবা, গতিশক্তির জন্য গতিশক্তি দেখো বি বিন্দুতে তুমি বেগ বের করে ফেলছো, ওখান থেকে গতিশক্তি বের করে ফেলবা, শেষ কাজ। বি বিন্দুতে বিভব শক্তি বের করার জন্য এমজি যে এইচ আছে না, এমজি এইচ কোনটা বসাবা, দেখো সরণ কোনটা বসাবা, সরণ হবে এখান থেকে এতটুকু, মানে উচ্চতা কি এখান থেকে এটা বসাবা এমজি এইচ এ না, সরণ তুমি অভিকর্ষ স্থানে এই বরাবর নিশ্চয়ই এই বরাবরই তোমার হচ্ছে সরণের উপাংশ নিবা। তাহলে এটা না হিসাব করে তুমি হিসাব করবে এই যে এটা, তার মানে তখন কত হবে ইএ হবে। বুঝা গেছে কতটুকু হবে, ইএ হবে। ক্লিয়ার? আচ্ছা, আর এই বিন্দুতে চলে আসলে এখানে তো বিভব শক্তি না, এখানে গতিশক্তি আছে। তো গতিশক্তি কিভাবে বের করবা, এই বিন্দুতে তোমাকে বেগ বের করতে হবে আগে। এই বিন্দুতে বেগ বের করার জন্য কিভাবে করবা, VA স্কয়ার ইকুয়াল টু কত হবে ইউ স্কয়ার প্লাস তারপর কি বসাবা 2GH। এখানে বলো আদিবেগ তো শূন্য, 2 × GH কতটুকু হবে, সে কিন্তু সি থেকে এতে আসছে, বাট ত্বরণ নিশ্চয় এই বরাবর, সরণ এই বরাবর নিতে হবে, তার মানে ডি থেকে এতে আসছে বলা যাবে, ডি এ। ক্লিয়ার? সো এই জিনিসগুলো করলে দেখবা তোমার যান্ত্রিক শক্তি এখানে সংরক্ষিত হয়ে গেছে, একদম সহজ, এখানে আর কোনো প্যাচ নাই।
ঠিক আছে, বোঝা গেছে এতটুকু? ক্লিয়ার? ওকে, সো এখানে আমাদের একটা ম্যাথ আছে। সো ম্যাথটা আমি করাবো না, এই টপিক অলরেডি আলোচনা করা হয়ে গেছে। বাট পরীক্ষা এখানে আমাদের কনফিউশন তৈরি হয়েছে। আমাদের এই ক্লাসের মেইন টার্গেট ছিল তোমাকে কনফিউশনগুলো ক্লিয়ার করা, থিওরিগুলোকে ধরে দেওয়া। সো এই ম্যাথটা আহামরি খুব সিম্পল একটা ম্যাথ, আহামরি কিছু না। দেখো যে এখানে কোয়েশ্চেন বলছে, দেখো এই বিন্দুতে একটা বস্তু আছে অ্যান্ড বস্তুর ভর অবভিয়াসলি দেওয়া আছে 2 কেজি, অ্যান্ড এই যে তল আছে, তলের হচ্ছে মিউ কে দেওয়া আছে 0.3। তো বলছে ওই বস্তুটা এ থেকে সিতে নেমে আসবে আস্তে আস্তে, 100 মিটার পথ অতিক্রম করবে, আর হেলানো কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তো বলছে এ ও সি বিন্দুতে দুইটা কোয়েশ্চেন বলছে, এটা আমরা পরীক্ষায় আইডেন্টিফাই করতেই ভুলে যাই। একটা হচ্ছে যান্ত্রিক শক্তি নিত্যতা, আর এটা হচ্ছে গতি মানে শক্তির নিত্যতা আলোচনা করো। তো দুইটা জিনিস কিন্তু টোটালি আলাদা। শক্তির নিত্যতা হচ্ছে কি, শক্তি ধ্বংস বা সৃষ্টি হবে না, শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তরিত হবে। তার মানে শক্তি যদি রূপান্তরিত হয় তাহলে শক্তির নিত্যতা মেনে চলবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বাট যান্ত্রিক শক্তির নিত্যতা হচ্ছে গতি শক্তি আর বিয়োগ শক্তির যোগফল সবসময় সমান থাকবে, ঠিক আছে। তার মানে শক্তির নিত্যতা সবসময় খাটবে। ইউনিভার্সে যত ঘটনা ঘটে, ইউনিভার্সে সবসময় মনে রাখবা শক্তির নিত্যতা সব জায়গায় খাটবে, বাট যান্ত্রিক শক্তির নিত্যতা সব জায়গায় খাটবে না। ধরো তুমি একটা জায়গা থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দিলা, ছেড়ে দেওয়ার সময় ওর ধরো ওর কি ছিল, বিয়োগ শক্তি ছিল। এখন নিচে নামার সময় আস্তে আস্তে বিয়োগ শক্তিটা গতি শক্তিতে রূপান্তরিত হইতেছে, কোনো সমস্যা নেই। তো লজিক্যালি উপরে যতটুকু শক্তি ছিল এখন দুইটা যোগ করলে অতটুকু শক্তি থাকার কথা, বাট ঘর্ষণের কারণে দেখবা যে শক্তি কমে যাচ্ছে। সো যখন ঘর্ষণের কারণে শক্তি কমে যাবে তখন আর টোটাল শক্তিটা আগের শক্তি সমান থাকবে না। সো তখন আমি বলতে পারবো না যে যান্ত্রিক শক্তি সমবেত থাকে। সো এটা কিভাবে বুঝবো? দেখো সিস্টেমে তোমার ঘর্ষণ দেওয়া আছে, যেহেতু মিউকে দেওয়া আছে তার মানে ঘর্ষণ থাকবে, আর ঘর্ষণ থাকলে কখনোই তোমার যান্ত্রিক শক্তি নিত্যতা থাকবে না, কারণ ঘর্ষণের কারণে এখানে কিছু শক্তি অপচয় হয়ে যাবে। বাট ঘর্ষণের কারণে কিন্তু শক্তি অপচয় হয়, বাট শক্তি কিন্তু রূপান্তরিত হয়, ঠিক আছে। শক্তি কিন্তু এখানে তোমার ধ্বংস হয়ে যায় না, অপচয় হওয়া ধ্বংস এক জিনিস না, শক্তি কিন্তু ধ্বংস হয় নাই, শক্তি জাস্ট রূপান্তরিত হয়েছে। এই জন্য এটাকে বলে শক্তির নিত্যতা এখানে খাটবে। ক্লিয়ার, বুঝে গেছে? আর বাকি জিনিস আশা করি এখানে করতে পারবে, কোনো সমস্যা নাই। বেসিক্যালি স্ট্রাকচার কি হবে, উপর থেকে নিচে নামলে সে হচ্ছে একটা ত্বরণের নিচে নামবে। সো এখানে একটা কি হবে, অবভিয়াসলি একটা মানে হচ্ছে এই তল বরাবর একটা লব্ধি ত্বরণ পাবো, সেই ত্বরণকে হিসাব করে এই পয়েন্টে আমরা কি হিসাব করবো বলো, এই পয়েন্টে তার বিয়োগ শক্তি থাকবে না, এই পয়েন্টে আমরা বেগের হিসাব করব। বেগ হিসাব করে তারপরে দেখবো যে ওখানকার টোটাল শক্তি এখানকার টোটাল শক্তি সমান হয়েছে কিনা। অবভিয়াসলি হবে না, কিছু শক্তি তোমার কি ঘর্ষণের মাধ্যমে অপচয় হয়ে যাবে। ক্লিয়ার, বুঝে গেছে? যদি এই ম্যাথটা না পারো অবভিয়াসলি আমি বলবা, ঠিক আছে। এখানে আমি আবারও বলি, এই হেলানো তল বরাবর যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো কিন্তু চ্যাপ্টার 4 চ্যাপ্টার 5 মিক্স করা। সো দুইটার বেসিক কম্বিনেশন না থাকলে তুমি কখনোই করতে পারবে না, বুঝে গেছে? হেলানো তল নিয়ে যদি কোনো কনফিউশন থাকে অবভিয়াসলি আমাকে বলবা, ঠিক আছে। দুইটা ক্লাস নিব, ওর সব শেষ। এবার দেখো কাজ শক্তি উপপাদ্য, খুবই সিম্পল, এখানে কিছু জানা লাগে না। কাজ শক্তি উপপাদ্য হচ্ছে ভাই, কৃতকাজ হচ্ছে আমাদের গতিশক্তি পরিবর্তনের সমান। কৃতকাজ কি? কৃতকাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। সো এই অনেক সময় দেখবা যে তোমার কোনো কোনো জায়গাতে কাজ দেওয়া নাই, বাট কাজ বের করার ডিরেক্ট অপশন নাই, বাট সেখানে গতিশক্তির পরিবর্তন দেওয়া আছে। গতিশক্তি পরিবর্তন মানে কি, বেগের পরিবর্তন আছে। আগে ছিল 5 মিটার পার সেকেন্ড, এখানে হয়ে গেছে 20 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে বেগের চেঞ্জ হয়েছে, মানে আগে একটা গতিশক্তি ছিল এখানে একটা গতিশক্তি হয়েছে, মানে গতিশক্তি চেঞ্জ হয়েছে। তার মানে এটাই হচ্ছে কৃতকাজ। সো অনেক সময় কৃতকাজের ফর্মুলা দিয়ে তুমি বের করতে পারবে না, বাট গতিশক্তি পরিবর্তন দিয়েই কিন্তু কৃতকাজটা বের করা যায়। এই ব্যাপারটা কনসিয়াস থাকবা, অনেক সময় পরীক্ষায় কিন্তু এটা দিয়ে প্যাচ ধরবে, ঠিক আছে। এখন আসো এটা আমরা সলিউশন করি, তাহলে তো আমাদের একটা সলিউশন হয়ে যায় কিভাবে আমি কাজ শক্তি উপাদানকে ইউজ করে এই জিনিসটাকে সলভ করতে পারি। এখানে আমাকে বলছে 1800 কেজি ভরের একটা মানে গাড়ি 60 কেজি ভরের একজন ড্রাইভার সহ পাশের চিত্রে আনত তল বরাবর ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে এ বিন্দু হতে বি বিন্দুতে পৌঁছাতে, আচ্ছা এ থেকে বিতে পৌঁছাতে 30 সেকেন্ড সময় নেয়। সো আমি আমাদের সুবিধার জন্য একটু এঁকে নিব, তাহলে আমাদের একটু সুবিধা হবে, ঠিক আছে। তো এরকম হচ্ছে স্ট্রাকচারটা ছিল। এটা হচ্ছে আমাদের থিটা ইকুয়াল টু কত, 30 ডিগ্রি দেওয়া, ওকে নো প্রবলেম। অ্যান্ড এটা হচ্ছে কত মিটার দেওয়া, এটা হচ্ছে তোমার বি বিন্দু, এটা হচ্ছে এ, তারপর এ থেকে বিতে গেছে, আর এটা দেওয়া আছে কত 100 মিটার দেওয়া আছে। আর টোটাল ভর কতটুকু হবে, 1800 প্লাস হচ্ছে কত 60, মানে 1860 কেজি। তো আমি ধরে নিই এটা 1860 কেজি, ঠিক আছে। তাহলে বস্তুর ভর হচ্ছে কত 1860 কেজি।
ওকে, তো এখানে দেখো ও যদি উপর দিকে উঠাতে হয়, এখানে কিন্তু ঘর্ষণের কথা বলছে, ঘর্ষণের কথা বলা নাই মানে ঘর্ষণ বাদ, মনে রাখবা ঘর্ষণের কথা বলা নাই মানে কি ঘর্ষণ এখানে আসবে না, ঘর্ষণ আমি বাদ দেবো, যদিও ঘর্ষণ ছাড়া গাড়ি জীবনে উঠতে পারবে না। যাই হোক, সো এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে প্রথমে আমরা যে কাজটা করব, ডায়াগ্রামে এঁকে ফেললাম। এখন এখানে দেখো নিচে কোয়েশ্চেন যেটা বলছে, উদ্দীপকের গাড়িটি আনুভূমিক রাস্তায় 10 সেকেন্ডের মধ্যে স্থির অবস্থা থেকে, মানে একটা টাইম দেওয়া আছে, দেখো একটা টাইম দেওয়া আছে 10 সেকেন্ডের মধ্যে স্থির অবস্থা, মানে 0 মিটার পার সেকেন্ড থেকে সে হচ্ছে এত বেগ অর্জন করতে পারবে কিনা। দেখো গতিশক্তি মানে বেগের পরিবর্তন, মানে গতিশক্তির পরিবর্তন দেওয়া আছে, কি দেওয়া আছে, গতিশক্তির পরিবর্তন, ঠিক আছে। সো তার মানে আমি বলতে পারি এখানে কাজের একটা ব্যাপার স্যাপার আছে, কাজ, গতিশক্তির পরিবর্তন, কাজের একটা ব্যাপার স্যাপার আছে। সো আমাদের ইকুয়েশনটা কি এরকম হবে কিনা দেখো তো, সামহাও টি দেওয়া আছে না, টি তো দেওয়া আছে নাকি। আচ্ছা, তো আমরা দেখো তো এখানে এইটা ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে ডেল কে, তার মানে ডব্লিউ ইকুয়াল টু দেখো ডেল কে মানে হচ্ছে কত, হাফ এম ভি ফাইনাল স্কোয়ার মাইনাস হাফ এম ভি ইনিশিয়াল স্কোয়ার, গতিশক্তি পরিবর্তন। তাহলে আদি গতিশক্তি কতটুকু ছিল, 0 না, কারণ বেগ 0 ছিল, তার মানে ডব্লিউ ইকুয়াল টু কত, হাফ এম ভি ফাইনাল স্কোয়ার। এটাই তো ইকুয়েশন। আগে আমাদের ফাইনাল কি চাইছে ওটাতে যাইতে হবে, তারপরে তোমরা ম্যাথ সলিউশন করতে পারবে, তাই না। এখন এখানে ওইটাই চাইছে যে অর্জন করতে পারবে কিনা, তার মানে সক্ষমতা আছে কিনা, ক্ষমতা আছে কিনা, তার মানে আলটিমেটলি দেখো তার সক্ষমতা বা ক্ষমতার ব্যাপারটা চলে আসে। তাহলে দেখো তো এই ডব্লিউটাকে আমরা কি লিখতে পারি, ডব্লিউ ইকুয়াল টু পিটি, তার মানে পিটি ইকুয়াল টু কত, হাফ এম ভি স্কোয়ার। এটাই হচ্ছে তোমার কাহিনী। সো আমি এখান থেকে ক্ষমতাটা বসাইলেই বুঝতে পারবো যে 10 সেকেন্ড কত টাইম, কত সেকেন্ড দেওয়া আছে, 10 সেকেন্ড, 10 সেকেন্ড পরে তার বেগটা আসলে কি 60 হওয়া পসিবল কিনা, মানে ক্ষমতাটা বসাইলেই আমার এখানে কাজ হয়ে যাবে। বুঝছো নাকি বুঝছো নাই, আমি যদি এখানে ক্ষমতাটা বসাই তাহলে তো বুঝে যাবো যে 10 সেকেন্ডের মধ্যে এটা করা পসিবল কিনা, বেগটা, এটাই আমাকে চেক করা লাগবে আহমরি। তো আমি এখান থেকে ক্ষমতাটা বের করে নিব। ক্ষমতা কিভাবে করা যায় দেখো তো, ক্ষমতার যে ফর্মুলা, এখানে সে কিন্তু সমবেগে উঠতেছে উপরের দিকে, হ্যাঁ, কোনো কিন্তু ত্বরণ নাই। ত্বরণ যদি না থাকে তাহলে দেখো তো সে যখন উপরের দিকে উঠবে তাহলে তার কতটুকু অ্যাপ্লাইড ফোর্স দেওয়া লাগবে, তা আমরা একটু আগে আলোচনা করে আসছি, তাই না। নিচের দিকে ভায়া এইদিকে একটা উপাংশ থাকবে আর এইদিকে একটা থাকবে, হ্যাঁ, তার মানে এইদিকে হচ্ছে এমজি, এটাও থিটা হবে, এটা হবে কত, এমজি কস থিটা, তারপরে কত, এমজি সাইন থিটা, শেষ। সো এমজি সাইন থিটা, তুমি এখানে তোমার ডব্লিউ ইকুয়াল অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে কত, উপর দিকে যদি যাইতে হয় তাকে এমজি সাইন থিটা বল দিয়ে যেতে হবে, আর বল উপরের দিকে আর সরানো কোন দিকে, উপরের দিকে, তার মানে থিটা কত ডিগ্রি, 0 ডিগ্রি। সো এখান থেকে কৃত কাজ কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে ক্ষমতাটা বের করে ফেলো, তাহলে কি দেখো তো ডব্লিউ ইকুয়াল টু কত, সরি পি ইকুয়াল টু কত, ডব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে এখান দেখো তো ডব্লিউ কত আসে, ডব্লিউ আসবে হচ্ছে কৃত কাজ মানে এমজি সাইন থিটা অ্যাপ্লাইড ফোর্স, এমজি সাইন থিটা অ্যাপ্লাইড ফোর্স ইনটু হবে সরণ, সরণ হচ্ছে কত, এস 100 মিটার, আর কস কত ডিগ্রি, 0 ডিগ্রি, মান 1 লেখার দরকার নেই, আর টাইম হচ্ছে টাইম। সো এখানে বসা দাও, এম এর মান কত, এম এর মান হচ্ছে কত ভাইয়া, এম এর মান হচ্ছে, এটা তো 1800 ছিল না, 1860, 1860 ইন্টু 9.8 ইন্টু 100, আর এখানে কত সাইন 30, নিচে ডিভাইডেড বাই হচ্ছে 30 সেকেন্ড, ঠিক আছে। কত সেকেন্ড হচ্ছে, 30 সেকেন্ডের উপরে উঠছে না, হ্যাঁ 30 সেকেন্ড। এখান থেকে কিন্তু ক্ষমতাটা বের হয়ে যাবে, সেই ক্ষমতা এখানে বসা দাও, ঠিক আছে। ওকে, ক্যালকুলেশন করলে এখান থেকে বের করা যায়, আমার কাছে সামহাউ ক্যালকুলেটর আছে। ওকে, ক্ষমতা কত আসছে, 380 ওয়াট। এই ডব্লিউটা একটু শর্টকাটে করা যায়, কেউ যদি শর্টকাটে করতে চায়, আমি বলি, আমি এক নিয়ম শিখেছি এজন্য চেঞ্জ করলাম না। এটা কিভাবে তুমি ডিরেক্টলি, যেহেতু এটা সমবেগে উপরে উঠেছে না, তুমি এখানে স্টেপ বের করে ফেলবা, সরি
এইচ বের করে ফেললে আলটিমেটলি কি আসবে জানো তোমার, যে ডব্লিউ ইকুয়াল টু mgh আসবে। এন্ড এইচ এর মান আলটিমেটলি কত আসবে জানো, এস মানে cos মানে s sin 30 আসবে আলটিমেটলি। সো এইভাবে বের করলে যে ফর্মুলা আসে এইভাবে বের করলে সেম ফর্মুলাই আসে। তুমি এখানে ডিরেক্টলি কি mgh দিয়ে করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই পয়েন্টে থেকে ফাইনালি আমি বলতে পারি, ওই যে আমি বলছিলাম না তুমি স্বর্ণ এই বরাবর ধরছো, তুমি বলো এই বরাবর ধরছো, বাট তুমি যদি বলটাকে এই বরাবর ধরো স্বর্ণটাকে এই বরাবর ধরবা, ফর্মুলাতে কোনো চেঞ্জ আসবে না। হ্যাঁ, এখান থেকে দেখো এখানে mgh বসা দিতে পারো, এইচ এর মান সেম এটাই আসবে আর কি। এখন এখানে দেখো এটা কত আসছে, এবার দেখো তো আমি কি কি টাইম চেক করি, টাইম চেক করলে হয়, যে কোনো একটা চেক করলে হয়, তুমি বেগ চেক করতে পারো বা টাইম। হাফ এম এর মান কত 1860 ইন্টু ভি স্কোয়ার, 60 রে হচ্ছে কত 60 ভাগ 3.6, 16.67 স্কোয়ার, ঠিক আছে। আর দেখো পিটা নিচে চলে আসবে কত 3980। সো এখান থেকে করলে তো হয়ে যায়, দেখো সো 16.67 স্কোয়ার ইন্টু 1860 ইন্টু 0.5 ইন্টু 1/2। আমাদের ক্যালকুলেশন করার পর আসে কত 8.5 সেকেন্ড, ঠিক আছে 8.5 সেকেন্ড। তার মানে দেখো তো বলছে 10 সেকেন্ডে এত বেগ অর্জন করতে পারবে কিনা, কিন্তু সে 8.5 সেকেন্ডে করে ফেলছে। তার মানে 10 সেকেন্ডে ইজিলি করতে পারবে, তার মানে হচ্ছে পারবে, ঠিক আছে। সো কিভাবে দেখছো যে আমরা কিভাবে কাজ শক্তি উপপাদ্যটা ইউজ করে প্রবলেমটাকে সলভ করলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তোমাকে কাজ শক্তি উপপাদ্য ইউজ করে প্রবলেম সলভ করতে হইতে পারে। ওকে, এবার আসো আমাদের টপিক নাম্বার 5, সেটা হচ্ছে ক্ষমতা এবং হচ্ছে কর্মদক্ষতা, খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রথমে ক্ষমতা নিয়ে আলোচনা করব। ভাই অনেক পড়ছি ক্ষমতা জিনিস কি, যে ক্ষমতা হচ্ছে W/T, ঠিক আছে। তার মানে একক সময় যে পরিমাণ কৃতকাজ হয়, একক সময় যে পরিমাণ কৃতকাজ হয়, একক কি হবে জুল পার সেকেন্ড, অথবা আমরা এটাকে বলতে পারি কত ওয়াট। ক্লিয়ার? এটা নিয়ে আশা করি আমাদের কোনো প্রবলেম নাই। ক্ষমতার আরেকটা ফর্মুলা এটা একটু মাথায় রাখবে, এটা প্রায় আসে, সেটা হচ্ছে P ইকুয়াল টু হচ্ছে m ভেক্টর ডট v ভেক্টর। তার মানে তোমার যদি f ভেক্টর ফর্মে দেওয়া থাকে, v ভেক্টর ফর্মে দেওয়া থাকে, গুণ করে দিবে, এখান থেকে হয়ে গেছে। এটা দিয়ে খুব মজার জিনিস সলভ করা যায়, আমরা এগুলো পরে আলোচনা করব। ওকে, আপাতত এইটুকু জাস্ট মাথায় রাখো এমসিকিউর জন্য। ক্ষমতা নিয়ে কি আর কিছু দরকার হবে? আর কিছু লাগবে না আমাদের। এবার আসে কর্মদক্ষতা, খুব ইম্পর্টেন্ট, বা ইংলিশে যেটাকে বলে ইফিসিয়েন্সি। কর্মদক্ষতা আসলে মানে কি? আসলে কর্মদক্ষতার সোজা হিসাব সেটা হচ্ছে ভাই আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, এতটুকু মাথায় রাখলেই তোমার হয়ে গেছে। আউটপুট মানে হচ্ছে কি, ইনপুট মানে হচ্ছে প্রযুক্ত, মানে তুমি যতটুকু প্রয়োগ করো প্রযুক্ত, আর আউটপুট মানে হচ্ছে লভ্য, মানে যতটুকু পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, যেমন কর্মদক্ষতা আসলে কেন দরকার হয়, খুবই সিম্পল। ধরো দুইজন ব্যক্তি আছে, একটা হচ্ছে পার্সন 1 মানে যেটা হচ্ছে তুমি, আর পার্সন 2 সেটা হচ্ছে তোমার বন্ধু। তুমি ফুল সিলেবাস পড়ে যাও, ঠিক আছে, তুমি ফুল সিলেবাস পড়ছো, ফুল সিলেবাস, ঠিক আছে, ফুল সিলেবাস তুমি পড়ছো, মানে তোমার প্রিপারেশনও 100, তোমার ফ্রেন্ডেরও প্রিপারেশন 100, বাট তুমি পাইছো 90, তোমার ফ্রেন্ড পাইছে 95। এটাই হচ্ছে তোমার, তখন আমরা হিসাব করি যে আসলে কে ভালো। কিভাবে হিসাব করা যায় দেখো, এটা অনুপাত করো, ইনপুট আউটপুটের অনুপাত করো, 90 ডিভাইডেড বাই 100 কিন্তু এটাকে কি 100 দিয়ে 100% নিয়ে যাবো, আলটিমেটলি 90%, মানে 100তে তুমি 90% পাওয়ার, তোমার ফ্রেন্ড পায় 95 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, তার মানে 95%, ঠিক আছে। সো এটা শুধু যে কোনো জিনিসের কম্প্যারিজনের জন্য দরকার হয়, যে কে কত কম ইনপুট দিয়ে বেশি আউটপুট পায়, সেটাই হচ্ছে মানে মানে যে ইনপুট দিয়ে যে আউটপুট পাচ্ছে সেটাই কর্মদক্ষতা, আর যে কম ইনপুট দিয়ে বেশি আউটপুট পাচ্ছে তার মানে তার কর্মদক্ষতা বেশি, তার মানে তার ইফিসিয়েন্সি বা সক্ষমতাও বেশি, ঠিক আছে। সো এই জিনিসটা আমাদের যে কোনো মেশিনের জন্য দরকার হয়, তার কম্পারিজনের জন্য। ক্লিয়ার? বোঝা গেছে এতটুকু? এইবার হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এন্ড এই চ্যাপ্টারের সবচেয়ে লাস্ট টপিক, সেটা হচ্ছে কু এবং চৌবাচ্চা, যেটা থেকে প্রতি বছরই কিন্তু তোমার কোয়েশ্চেন থাকে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো কু বা চৌবাচ্চা আমরা A to Z একদম ধাপে ধাপে শেষ করব এই ক্লাস করার পরে। এই টপিকে কোনো প্রবলেম থাকবে না তোমার। সো আমাদের প্রথমে কুয়া বা চৌবাচ্চা বোঝার আগে আমাদের আলটিমেটলি দেখতে হবে যে কুয়া বা চৌবাচ্চা আসলে দেখতে কেমন হয়। হ্যাঁ, সো এটা তো অলরেডি আমরা সবাই দেখছি, তাই না? বাট
আমরা যেই কুয়ো বা চৌবাচ্চা দেখছি তার সাথে আমাদের ম্যাথে যে কুয়ো বা চৌবাচ্চা দেওয়া থাকবে সেটা আলাদা। আমরা যে কুয়ো বা চৌবাচ্চা দেখি সেগুলো নিচে থেকে পানি ওঠে, বাট তোমার ম্যাথে যেগুলো দেওয়া থাকবে ওগুলো নিচের থেকে পানি উঠতে পারে না, মানে সেটা নিচেটা সিল করা এইভাবে, ঠিক আছে, সিমেন্টেড করা, নিচের থেকে উপরের পানি উঠতে পারবে না। মানে এটার মধ্যে তুমি পানি রাখবা এন্ড পানি সরাবা, পানি রাখবা পানি সরাবা, বাট নিচের থেকে কোনো পানি উপরে উঠতে পারবে না, সিল করা নিচের দিকে। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু বুঝলে বাকি স্টেপ তোমার কাছে সহজ। তো চৌবাচ্চা তো কেমন? চৌবাচ্চা হচ্ছে তোমার লাইক আয়তকার ঘনবস্তু হইতে পারে বা বর্গাকার ঘনবস্তু যেগুলো, হ্যাঁ। আর এটা হচ্ছে কুয়োগুলো নর্মালি কিরকম হয়? সিলিন্ডার শেপের হয়। কিরকম শেপের হয়? সিলিন্ডার শেপের হয়, ঠিক আছে। তো এইগুলো বেসিক কথাবার্তা আমরা মোটামুটি জানি। এখন আমাদের মনে রাখবে কুয়ো বা চৌবাচ্চা থেকে যত ক্যালকুলেশন আছে এগুলো করার জন্য আমাদের দুইটা জিনিস করতে হয়। এটা হচ্ছে ভর নির্ণয় করতে হয় ভাইয়া, আর এটা হচ্ছে গড় সরণ নির্ণয় করতে হয়। এই দুইটা যদি স্টেপ বাই স্টেপ নির্ণয় করতে পারো তোমার আর কোনো প্রবলেম থাকবে না। ভরটা কেন নির্ণয় করা লাগে? ভর ডিরেক্টলি তোমার দেওয়া থাকবে না, তোমার কি দেওয়া থাকবে? ধরো এইটার রেডিয়াস দেওয়া আছে, আর দেওয়া আছে ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ দিছে আর হাইটটা দিয়ে দিছে তোমার 10 মিটার, আর কোনো কিছু দেওয়া নাই। তখন কি করতে হবে? যেহেতু সিলিন্ডারের ব্যাসার্ধ আর উচ্চতা দেওয়া আছে, সিলিন্ডারের আয়তন হচ্ছে কত? পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে ভি। সো আয়তন থেকে, আর আমরা জানি পানির যে ঘনত্ব সেটা হচ্ছে কত? 1000। ওটাকে ইউজ করে আমি কি করে ফেলতে পারবো এখান থেকে? দেখো তো, আমরা ভর ইকুয়াল টু জানি রো ভি, ঠিক আছে, ভর ইকুয়াল টু কত? রো ভি। সেখান থেকে ভরটা নির্ণয় করে ফেলতে পারবো। সো এখানে ভরটা তোমার নির্ণয় করা লাগে, নাম্বার 1 মনে থাকবে এতটুকু। ওকে, গড় সরণ কেন নির্ণয় করা লাগে? দেখো আমাদের টার্গেট থেকে পানিটাকে আমরা উঠায়া এই যে এই বরাবর রেখে দিব, ঠিক আছে, এটার মানে এটা হচ্ছে আমাদের ভূমি। সো ভূমি বরাবর হচ্ছে আমি রেখে দিব পানিটাকে। তো ব্যাপারটা হচ্ছে গড় সরণ কেন, ঠিক আছে। গড় সরণ এই কারণে, দেখো তুমি কুয়োটাকে খালি করবা সাপোজ, তাহলে তুমি উপরের দিকে যে পানিটা ছিল তার জন্য সরণ এতটুকু না, আবার দেখো নিচের দিকে যে পানিটা ছিল তার জন্য সরণ কিন্তু অনেক বেশি। তাহলে তুমি কোন সরণ নিবা? এই ক্ষেত্রে আমরা এভারেজ সরণ নিতে হয়, ঠিক আছে। এক একটার জন্য যেহেতু এক একটা এভারেজ বা গড় সরণ নিতে হয়, এই জন্য আমি এখানে গড় সরণটা নির্ণয় করব, ঠিক আছে। তো অবভিয়াসলি দেখো, যেহেতু আমি পুরো পানিটা যদি আমি খালি করি, তাহলে বলো তো উপরেরটার জন্য এখানে যেই পানিটা একদম উপরে আছে তার জন্য সরণ কত হবে? অলমোস্ট 0। আর নিচে যে পানিটা আছে তার জন্য সরণ কত হবে? h। সো দুইটাকে অ্যাভারেজ করলে মাঝখানে কোনটা পাওয়া যাবে? h/2। এই জন্য আমরা একবারে মাঝখান থেকে হাইটটা ধরলেই আমাদের কি গড় সরণটা পাওয়া যায়। এভাবে এখানে যতগুলো বিন্দু আছে সবগুলা বিন্দুর সরণ নিয়ে তুমি অ্যাভারেজ করলে কোন 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 বিন্দুটা পাবা? এই মাঝখানের বিন্দুটা পাবা, মানে মাঝখান থেকে তার ডিস্টেন্সটা পাবা, ঠিক আছে। এই জন্য আমাদের এখানে গড় সরণটা নির্ণয় করা লাগে। এতটুকু বুঝে গেলে, এতটুকু যদি বুঝে যাও তাহলে বাকিগুলা একদম ইজি। এবার আসো ভর নির্ণয় করা। অলরেডি আমরা বলে ফেলছি, যদি তোমার সিলিন্ডার হয়, ঠিক আছে, সিলিন্ডার শেপের হয়, কুয়োগুলো নর্মালি তোমার সিলিন্ডার শেপের হয়, তাহলে তোমার ভরের ফর্মুলা m ইকুয়াল টু কত? রো ডব্লিউ ইনটু ভি। রো ডব্লিউ হচ্ছে 1000 দেওয়া থাকবে, বা তুমি না দেওয়া থাকলে ইউজ করবা পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এইচ মানে হচ্ছে যেই লেন্থ পর্যন্ত পানি আছে ওইটা তুমি এখানে বসায় দিলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে এতটুকু? ঠিক আছে, ওকে। এখন এখানে তুমি এক কাজও করতে পারো, অনেকভাবে করা যায়। ধরো তোমার কুয়ো আছে, এই কুয়োটা পানি পুরাটার মধ্যে নাই, পানি আছে অর্ধেক, পানি আছে ধরো অর্ধেক, তাহলে এইচ হচ্ছে তোমার পুরাটা দেওয়া আছে। এখন এইচ কত বসাবা? তুমি চাইলে এইচ ডিরেক্টলি অর্ধেক বসাইতে পারো, কারণ তো পানি কোনটা, মানে পানির ভর যে নির্ণয় করবা সেটা তো তোমার যতটুকু লাগছে ততটুকু নির্ণয় করবে, তাই না? সো তখন h/2 ইউজ করবা এখানে। এটা তো বেসিক থিং, আশা করি এটা পারবা। আর যদি এরকম হয় যে তোমার সেটা হচ্ছে আয়তকার ঘনবস্তু হয়, আয়তকার ঘনবস্তু, তাহলে তার ভলিউম হবে কত? a b ইনটু ধরো l, মানে এটাকে আমি বলতে পারি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তারপরে কি করবা? তারপরে সিম্পলি m ইকুয়াল টু কত? রো ডব্লিউ ভি। যদি পানির জায়গায় তেল থাকে, তেলের ঘনত্ব ইউজ করবা, ওটা তো কোনো ইস্যুস না। সো আশা করি ভর নির্ণয় করতে আমরা পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, ওকে। আবার যদি এরকম যদি বলে, ধরো পুরাটার মধ্যেই পানি আছে, ওকে, পুরাটার মধ্যেই পানি আছে, বাট তোমার পানি ফেলছে অর্ধেক, মানে উঠাইছে অর্ধেক, তার মানে আমি টোটাল ভরটা ইউজ করার ফলে, মানে টোটাল হাইটটা ইউজ করে আমি ভর বের করবো, মানে টোটাল ভর আমার কাছে আছে, বাট পানি ইউজ করছে বা বের করছে কতটুকু? অর্ধেক। সো আমি ওইখানে m/2 ধরে আমি হিসাব করবো,
সিম্পল, পানি 1/3 ইউজ করছে, তো টোটাল পানিকে 1/3 করে নিব আমি, তারপর ইউজ করব সূত্রে। এগুলো নিয়ে আশা করি প্রবলেম হবে না। এবার আসো গড় সরণ নির্ণয় করা। বিভিন্ন কন্ডিশনের জন্য গড় সরণ নির্ণয় করতে হয়। সো ব্যাপারগুলো খুবই কমপ্লেক্স করে ফেলি, বাট ব্যাপারগুলো কিন্তু খুবই সিম্পল, ঠিক আছে? দেখো যে আমাদের বিভিন্ন কন্ডিশনের জন্য কিভাবে আমরা গড় সরণ নির্ণয় করব। আমাদের আছে দেখো গড় সরণ নির্ণয় করার একটা শর্টকাট দেখাবো। আমি ডিরেক্টলি শর্টকাট মুখস্থ করতে বলবো না, কারণ তুমি এখান থেকে বুঝে যাবে। এখান থেকে এখানে গেছে, তো শর্টকাটটা হচ্ছে এটা যে গড় সরণ এইচ ইকুয়াল টু হবে, দেখো প্রথমে কি করবা, এটা হলো কি, এটা হলো প্রথম অবস্থা, আর এটা হচ্ছে কি দ্বিতীয় অবস্থা। মানে এখানে ছিল কি, আমার টপিক হলো সম্পূর্ণ কো খালি করছি, সম্পূর্ণ কোর মধ্যে পানি ছিল, খালি করছি। প্রথম অবস্থায় দেখো তো এটা হলো কি ভূমি না, ঠিক আছে? এই যে দেখো এটা কিন্তু পুরোটা পানি দিয়ে ভরা, তার মানে এই পানির আপার লেয়ার এবং ভূমির মধ্যে ডিস্টেন্স কতটুকু, ভূমি আর পানির আপার লেয়ার কিন্তু কানেক্টেড, তার মানে পানির আপার লেয়ারের সাথে ভূমির ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 0। ওকে, তারপরে খালি করার পরে এই যে আমাদের যে ভূমি থেকে পানির যে লেয়ার, পানির লেয়ার এখন তো নিচে নেমে আসছে না একদম, এখানে এই লেয়ারের মধ্যে ডিস্টেন্স কতটুকু, এই ডিস্টেন্স হলো h না, h ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে ফর্মুলা শেষ। তার মানে এটা হলো h/2 হবে। কত হবে? h/2। তার মানে ধরো এটা আমি বললাম 20 মিটার, 20 মিটার, তাহলে দেখো তো এটা কত আসে, 20 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত ভাই, 10 মিটার। আরেকটা ফর্মুলা আরেকবার করতে পারো, দেখো তো আমি যদি পুরোটাকে খালি করি, তাহলে আমি বলছি না সবসময় যতটুকু খালি করবো মাঝখানে ধরতে হয়, হ্যাঁ। তো দেখো পুরোটা যদি 20 হয়, তাহলে মাঝখান থেকে এতটুকু ডিস্টেন্স কতটুকু হবে, এতটুকু ডিস্টেন্স অবভিয়াসলি 10 হবে, এটা তো বোঝাই যায়, ক্লিয়ার? ওকে, এবার আসো সম্পূর্ণ কোর অর্ধেক খালি করছি, অর্ধেক যদি খালি করি তাহলে ফর্মুলাটা এরকম হয়েছে না, দেখো তো এটা হচ্ছে ভাই আমাদের প্রথম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়। তাই দেখো একবারে প্রথমে পানির আপার লেয়ারটা ভূমির সাথে কানেক্টেড, তার মানে সেটা ডিস্টেন্স হচ্ছে 0। আমি যখন পানিটা অর্ধেক খালি করছি, তখন পানির আপার লেয়ার ভূমির সাথে কত ডিস্টেন্সে আছে বলো তো, ভূমির সাথে কত ডিস্টেন্সে আছে? আচ্ছা গড় সরণটাকে, এটাকে তুমি গড় সরণটাকে h, কোনটাকে, যে কোনো একটাকে h প্রাইম দাও, এটাকে h প্রাইম দাও, হ্যাঁ সমস্যা নেই। তাহলে দেখো তো পানির আপার লেয়ারটা পুরোটা তো h, পুরোটা কত, পুরোটা h, তার মানে এতটুকু ভূমি থেকে পানির আপার লেয়ারের ডিস্টেন্স হচ্ছে h/2, আর নিচে তো 2 বসাইতে হয়, তার মানে আলটিমেটলি দেখো h/4 চলে আসে। সো আলটিমেটলি আমাদের কত হবে, 5 মিটার হবে যদি আমি 20 বসাই। এখন দেখো এটা কেমনে 5 মিটার হয়, দেখো তো আমি যতটুকু পানি খালি করছি অর্ধেক, তাহলে মাঝখানে হবে কি, যতটুকু খালি করছি তার মাঝখানে হবে আমাদের, মাঝখান হবে যেটাকে আমি ভরকেন্দ্র বলবো আর কি, ওইখান থেকে আমাদের ডিস্টেন্স নিতে হবে। টোটাল হচ্ছে 20, এতটুকু হচ্ছে 10, আর তার অর্ধেক হচ্ছে 5। সো অ্যান্সার হচ্ছে আমাদের 5। বোঝা গেছে একদম? আই থিঙ্ক আমাদের এইটাতে আর কোনো প্রবলেম নাই। এবার দেখো সম্পূর্ণ কোর 1/3 খালি করব, আরো সিম্পল। এইচ গড় সরণ, দেখো পানি আপার লেয়ার ভূমির সাথে কানেক্টেড মানে 0। দেখো পানির আপার লেয়ার কোথায় চলে আসছে বলো তো, আমাদের টোটালটা হচ্ছে ভাই কত, টোটালটা হচ্ছে h। ওকে, আচ্ছা এতটুকু হচ্ছে কত, h ডিভাইডেড বাই 3, এতটুকু কত, কারণ আমি কি বলছে, ও দাঁড়া এখানে একটা জিনিস ভুল লিখছি, এটা হবে এটা 1/3 না, এটা হবে 2/3 খালি করছি, ঠিক আছে 2/3 খালি করা হয়েছে। তাহলে 2/3 খালি করা হইলে এটা আছে কতটুকু, 1/3, তার মানে 1/3 এখানে থাকবে, আর খালি হয়ে গেছে 2/3, ঠিক আছে, মানে 2 × h/3। ওকে, এবার দেখো ভূমি থেকে আপার লেয়ার ডিস্টেন্স 0, আর ভূমি থেকে আপার লেয়ার ডিস্টেন্স হবে কত, 2h ডিভাইডেড বাই 3, আর নিচে হবে 2। আলটিমেটলি দেখো তো কত আসে, ভাগ করলে 2h ডিভাইডেড বাই কত, 6। সো আলটিমেটলি h/3 আসবে, ঠিক আছে, h/3 কোথায় পড়ে, দেখো এই যে মাঝখানে পড়ে, ঠিক আছে। সো আমরা তো জানি দেখো যতটুকু খালি করছে তার মাঝখানে পড়ে না, সো এই ডিসটেন্সটা কত হবে, h/3। আলটিমেটলি 20 বাই হচ্ছে কত, 3, 20/3 তে কত হবে ভাই, 6.67 এরকম আসবে মিটার। ক্লিয়ার? বোঝা গেছে এতটুকু? এবার আসো এগারো হচ্ছে অর্ধেক কোর অর্ধেক খালি করা, মানে ছিলই অর্ধেক থেকে তুমি তার অর্ধেক খালি করছো, তাহলে h প্রাইম কত হবে, দেখো তো একবারে স্টার্টিং এ পানির আপার লেয়ার থেকে মানে হলো একবারে মানে ভূমি থেকে আপার লেয়ারের ডিসটেন্স হচ্ছে কত, অর্ধেক না, মানে h ডিভাইডেড বাই 2 প্লাস পানির আপার লেয়ার থেকে এখন তার ডিসটেন্স কতটুকু, সোজা হিসাব দেখো আমাদের এতটুকু হচ্ছে h/2, বাকিটুকু হচ্ছে কত, অবভিয়াসলি h/2, আর এই অর্ধেক হচ্ছে কত, h/4 না। তাহলে দেখো তো কতটুকু আসে টোটাল, এই ডিসটেন্সটুকু কত হবে,
h/2 প্লাস h/4 আর ডিভাইডেড বাই 2 শেষ। এতটুকু করলেই হয়ে গেছে। ডিস্টেন্স যা আসে এবার বুঝা গেছে, ক্লিয়ার? মাঝখানেই তো আসবে অবভিয়াসলি। হ্যাঁ, আর কিছু আছে? লাস্ট আছে অর্ধেক কো হতে 1/3 খালি করা। সিম্পল, h প্রাইম বসাও প্রথমে। দেখো তো এখন ভূমি থেকে আপার লেয়ার ডিস্টেন্স কতটুকু, h ডিভাইডেড বাই 2 প্লাস ভূমি থেকে এখন ডিস্টেন্স কতটুকু দেখো, এতটুকু হচ্ছে কত, এতটুকু হচ্ছে আমাদের h ডিভাইডেড বাই 2। 1/3 খালি করছি না, আবার সেম জিনিস এখানে 2/3 খালি করছি আমরা, 2/3 খালি করছি, তাহলে এতটুকু কত বলতো? এই পুরোটা হচ্ছে h/2 তাই না, আর এতটুকু হচ্ছে h/2 এর 2/3, তাই না? মানে 2/3 কার, h/2 এর। ওকে, দেখো h/3 আসে। ওকে, তো এতটুকু ডিস্টেন্স হচ্ছে তোমার কত আলটিমেটলি, h/3। তার মানে দেখো এই টোটাল ডিস্টেন্স কতটুকু, h/2 প্লাস h/3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, ক্লিয়ার? বুঝে গেছে এতটুকু? h/2 আগে ছিল, আর এতটুকু ডিস্টেন্স হচ্ছে h/3 আসে। ক্যালকুলেশন ঠিক আছে আই গেস? আর পুরোটা হচ্ছে কত, পুরোটা আসবে h/2 অ্যান্ড এতটুকু 2/3 খালি করছি, তার মানে h/2 এর 3/2 তাহলে 2 দিয়ে কাটা h/3। ঠিক আছে, তাহলে এটাই ক্লিয়ার, বুঝে গেছে তো? সো আমি কি করছি, এই টোটাল ডিস্টেন্সটা দিছি, প্রথমটা হচ্ছে h/2 আর এতটুকু হচ্ছে কত, h/2 এর 2/3। ঠিক আছে, তো কাটাকাটি করে আমরা h/3 পাইছি। সো এখানে বসা দিলে আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। আই থিঙ্ক ক্যালকুলেশন আমাদের ঠিক আছে। এবার আসো, খুব ইম্পর্টেন্ট, এত কিছু করে ফেলছি, এখন আর কথা হচ্ছে আমরা সূত্রে কীভাবে বসাবো, ইনপুট আউটপুট কীভাবে বুঝবো। এই চ্যাপ্টারের সবচেয়ে ব্যাপারটা হচ্ছে ইনপুট আউটপুট চিনা। মনে রাখবা যে ভাইয়া ইনপুট হচ্ছে একদম সোজা কথা, ইনপুট মানে হচ্ছে যেটা একবারে গায়ে যেটা লেখা থাকে। ঠিক আছে, যে ডিরেক্টলি যেটা বলা থাকে, যেমন তোমাকে মেশিনের গায়ে লেখা থাকবে 2 কিলোওয়াট, ঠিক আছে, তারপরে দেখো 5 কিলোওয়াট, এরকম লেখা থাকবে ডিরেক্টলি, সেটা হচ্ছে ইনপুট। আর আউটপুট, আউটপুট কিভাবে বুঝবো, আউটপুট বুঝবো হচ্ছে যা সামনে হতে দেখবা, তুমি যা সামনে থেকে দেখবা পুরাটাই আউটপুট। যেমন তুমি দেখতেছো একটা ইঞ্জিন এত মিটার উচ্চতায় পানি তুলতেছে, এটা তোমার চোখের সামনে ঘটতেছে, এটাই আউটপুট। তার মানে এই হিসাব দিয়ে তুমি যে যা কিছু বের করবা সেটাই হবে আউটপুট। মানে ডব্লিউ আউটপুট হবে, ডব্লিউ ইনপুট হবে, সরি ডব্লিউ আউটপুট হবে, পি আউটপুট হবে। তার মানে তুমি সামনে যা দেখতেছো ওই ইনফরমেশনগুলোকে দিয়ে তুমি যা বের করবা সেটাই আউটপুট, সেটা ডব্লিউ আউটপুট হইতে পারে অথবা পি আউটপুট হইতে পারে। এতটুকু মনে রাখলেই হবে। আর যেটা ডিরেক্টলি দেওয়া থাকে, লেখা থাকে, সেটা হচ্ছে ইনপুট। ঠিক আছে, তো আশা করি এখানে প্রবলেম নাই ভাইয়া। তাহলে আমাদের ফর্মুলা কেমন হবে, ফর্মুলা তো অলরেডি আমরা জানি, যে ধরো নর্মালি আমাদের ধরো পি যদি বের করতে হয়, পি আউটপুট কত হবে, সোজা হিসাব mgh ডিভাইডেড বাই টি। ঠিক আছে, আচ্ছা কেন এটা আউটপুট কেন, কারণ যেটা তোমার চোখের সামনে ঘটছে, তুমি যে ভরের বস্তুটাকে এত 10 কেজি ভরের বস্তুকে মানে হলো 10 মিটার উচ্চতায় তুললে, এটা তোমার চোখের সামনে ঘটছে, তার মানে এটা আউটপুট। ঠিক আছে, এটাকে তুমি ডব্লিউ আউটপুট বাই টি লিখতে পারো। ঠিক আছে, তার মানে ডব্লিউ আউটপুট থেকে পি আউটপুট পাওয়া যাবে। সেম ভাবে পি ইনপুট কি হবে, পি ইনপুট হবে হচ্ছে কত, ডব্লিউ ইনপুট ডিভাইডেড বাই টি। তার মানে ইনপুট থেকে ইনপুট পাওয়া যাবে, কখনোই তুমি এখানে পি আউটপুট বসে ডব্লিউ ইনপুট পাবো না। ক্লিয়ার, বুঝে গেছো তো এতটুকু? ওকে। আর নর্মালি যদি কোনো কিছু না বলে সবসময় ইনপুট বের করতে হয়, সবসময় কি, সবসময় কিছু না বললে ইনপুট বের করতে হয়। ইনপুট মানে কি, তাহলে তোমাকে বলছে কাজ বের করতে, কোনটা কাজ বের করবা, ইনপুট কাজ বের করবা, ক্ষমতা বের করতে বলছে, ইনপুট ক্ষমতা বের করবা। আরেকটা জিনিস আছে, দেখো পানি ভি বেগে নিক্ষেপ করলাম, পানিটাকে তুললাম আর ভি বেগে নিক্ষেপ করলাম, এখানে হচ্ছে পানিটাকে জাস্ট তুলছি, তাহলে দেখো তো এখানে কাজ কতটুকু হবে, এমজিএস তো কাজ হয়েছেই, প্লাস কি হবে, যেহেতু ভি বেগে নিক্ষেপ করছো তার মানে এখানে তুমি একটা গতিশক্তি দিছো, যেহেতু বেগ তার মানে গতিশক্তি, তার মানে কাজের সাথে একটা গতিশক্তি এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, ওই বিভব শক্তির সাথে একটা গতিশক্তি এখানে অ্যাড হয়ে যাবে। তো টোটাল কাজ হবে কতটুকু, mgh প্লাস হাফ এম ভি স্কোয়ার। ওকে, বোঝা গেছে এতটুকু? তার মানে তুমি যদি তাকে এক্সট্রা বেগ দাও, তার মানে গতিশক্তি দিবা, গতিশক্তিটাকে কাজের মধ্যে যুক্ত করতে হবে, তাহলে আউটপুটটা এত হবে mgh প্লাস হাফ এম ভি স্কোয়ার, এটা হবে কি আউটপুট। ক্লিয়ার?
তখন তুমি এখানে mg প্লাস হাফ mv স্কয়ার লিখতে হবে। আশা করি এটা তোমরা পারবা। সো আমরা একটা প্র্যাকটিস করব আমাদের সকল থিওরিগুলোকে একটু বোঝার জন্য একটা প্র্যাকটিস করলে হয়ে যাবে। এবার দেখো আমাদের এখানে বলছে একটি পানিপূর্ণ কুয়োর গভীরতা, দেখো গভীরতা দেওয়া আছে 10 মিটার, 10 মিটার গভীরতা দেওয়া আছে, ব্যাস হচ্ছে 1.5। একটি পাম্প 25 মিনিটে পানিটাকে পানি শূন্য মানে হলো কুয়াটিকে পানি শূন্য করতে পারে, কিন্তু 1/3 পানি উত্তোলন করার পর পাম্প নষ্ট হয়ে যায়। তোমরা এখানে যত ম্যাথ করবা দেখবা কিছুক্ষণ পরে পাম্প কেন জানি নষ্ট হয়ে যায়। সো পরবর্তীতে এত এইচপি মানে কার্যকর ক্ষমতা দ্বিতীয়টি পাম্প দ্বারা বাকি পানি উত্তোলন করা হইলো। ওকে, ঘনত্ব দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। এটা কতগুলো বোর্ডে আসছে দেখো একবার। প্রথম পাম্পটির কার্যকর ক্ষমতা মানে কি? আউটপুট, আর প্রযুক্ত ক্ষমতা মানে ইনপুট। এর অশ্ব ক্ষমতা নির্ণয় করো প্রথম পাম্পটা। তাহলে দেখো প্রথম পাম্পটা আমরা জাস্ট গ নাম্বারটা সলিউশন করি। ঠিক আছে, আচ্ছা প্রথম কার্যকর ক্ষমতা, তাহলে কার্যকর ক্ষমতা বের করার জন্য দেখো তোমাকে যদি পি আউটপুট বের করতে হয় তাহলে তোমাকে সর্বপ্রথম ডব্লিউ আউটপুট বের করতে হবে, তাকে টাইম দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি ডব্লিউ আউটপুটটা আলাদা আলাদা করে বের করব। ডব্লিউ আউটপুট ফর্মুলা কি? ডব্লিউ আউটের ফর্মুলা হচ্ছে এম জি এন্ড এইচ। দেখো এখানে কি বলছে, প্রথম একটি পানিপূর্ণ কুয়োর গভীরতা 10 মিটার, বেশ এত মিটার, এমন 25 মিনিট একটি পাম্প 25 মিনিটে কুয়োটিকে পানি শূন্য করতে পারে। তাহলে এখানে দেখো টাইম হচ্ছে 25 মিনিট, এটাকে তুমি 25 × 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে যাও। ওকে, এটার পরে তুমি যেটা করবা, তোমার কিন্তু পানির মানে ভর নির্ণয় করতে হবে। ভর ইকুয়াল টু হচ্ছে কত? আমি জানি রো ডব্লিউ ইনটু ভি। রো ডব্লিউ হচ্ছে কত? ভি মানে হচ্ছে কত? পাই আর স্কয়ার এইচ হবে। ঠিক আছে, কই থেকে পাবো পাই আর স্কয়ার এইচ? সব দেওয়া আছে দেখো। রো এর মান দেওয়া আছে 1000, পাই এর মান পাই, আর মানে হচ্ছে কত দেখো এখানে বলছে 1.5 মিটার ব্যাস নিতে হবে, ব্যাসার্ধ মানে 0.75 স্কয়ার। আর এইচ এর যে ভ্যালু আছে, এইচ এর ভ্যালু হচ্ছে কত? 10 মিটার। তো এখান থেকে তোমার ভরটা বের হয়ে যাবে। ঠিক আছে, টোটাল ভর বের করার পরে তোমার আর কি কাজ থাকবে? হাইট, গড় সরণ বের করা, গড় সরণ। ঠিক আছে, গড় সরণ কিভাবে বের করতে হয়? দেখো তো পুরোটাকে খালি করছে না, 25 মিনিটকে পানি শূন্য করতে পারে। ঠিক আছে, একটি পাম্প তো পানি শূন্য করতে পারলে আমরা জানি সম্পূর্ণ কেউ খালি করলে সেখানে h/2 হয়, মনে আছে? তার মানে কত আসবে? 20, এটা কত? সরি 10 ছিল, 10 / 2 মানে 5 মিটার। সম্পূর্ণ খালি করলে তার অর্ধেক হয় না একবারে? আমরা তো দেখে আসলাম এগুলা, এই যে অর্ধেক হয়ে যায়। হ্যাঁ, একবারে সম্পূর্ণ কেউ খালি করলে। এখন এখান থেকে সব বসা দাও, ভরের মান এখানে ভরের মান h প্রাইম, তারপরে টি বসা, এখান থেকে পি আউটপুটটা করে ফেলবো এখান থেকে। ক্লিয়ার? পি আউটপুট কত হবে? ডব্লিউ আউটপুট যা পাইছো ডিভাইডেড বাই টি। সো আমি হালকা ক্যালকুলেশন করিয়ে দিই তোমাদের। এখানে কত আসে? এখানে আসবে 25 × 60, এটা আসবে 1500 সেকেন্ড। আর নিচেরটা 1000 × শিফট পাই ইন্টু 0.775 স্কোয়ার ইন্টু ভুল 1000 × পাই ইন্টু 0.75 স্কোয়ার ইন্টু 10 পাই আর স্কোয়ার এইচ। ওকে, সো এটা হলো কত? 17,671.46 কেজি। ওকে, সো এগুলো বসাই দাও। সো ভরটাকে আমরা, এই যে ভরটা আসছে এই ভরটাকে হচ্ছে 9.8 ইন্টু এইচ প্রাইম। হ্যাঁ, এটা হলো এইচ প্রাইম। গড় সরণ হচ্ছে কত? 5 দিয়ে গুণ করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি। ভাগ হচ্ছে কত? কত দিয়ে ভাগ করবো ভাই? টাইম কত? 25 মানে হলো 1500 দিয়ে ভাগ করলে আমরা মোটামুটি কত? 777.267 ওয়াট পাচ্ছি। ঠিক আছে, এইচপিতে নেওয়ার জন্য মনে রাখবা, এটা মনে রাখবা 1 এইচপি ইকুয়াল টু 746 ওয়াট। এটা কিন্তু লাগবে। হ্যাঁ, দেখো ভাগ 746, তার মানে 0.773 ওয়াট, সরি
ওয়াট কেন এইচপি, ঠিক আছে। সো দিস ইজ দ্য অ্যান্সার, একদম সহজ, আমার কঠিন কিছু না। এবার এখান থেকে তো আমাকে সেকেন্ডলি বলছে উদ্দীপকের কোয়াটির প্রথম এক তৃতীয়াংশ এবং তৃতীয় এক তৃতীয়াংশ যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় পাম্প দ্বারা পানি শূন্য করতে প্রয়োজনীয় সময় এক নাকি ভিন্ন হবে, টাইম বের করতে হবে। সো এটা আমারই একদমই সহজ ভাই। টাইম কোন জায়গা থেকে বের করব? এই যে টাইম এখান থেকে বের করবা। এখানে যা ঘটনা ঘটতেছে সবগুলো কিন্তু আউটপুট, ইনপুটের ঝামেলা এখানে যাবে না। সো এখানে আউটপুটগুলো সুন্দর মতো বসায় দিবা। আউটপুটগুলো এটা ইউজ করতে পারো, তবে দুইটার ঘর্ষণ কিন্তু আলাদা হবে। দেখো প্রথম এক তৃতীয়াংশ খালি করার জন্য যে ভর, তৃতীয় এক তৃতীয়াংশ খালি করার দুইটার জন্য ভর সেম, বাট দুইটার কি আলাদা? দুইটার কি আলাদা হবে? অবভিয়াসলি দুইটার ঘর্ষণ আলাদা হবে এবং দুইটার ক্ষমতা আলাদা হবে, ঠিক আছে। সো ওই দুইটা আলাদা হইলে ওইখান থেকে তোমার টাইম বের করতে হবে। আমি জাস্ট স্ট্রাকচারটা দিয়ে দিই, মনে রাখবা। আমি আরেকবার একটু পরে আমি একটু ক্লিয়ার হয়ে নিই। এখানে বলছি কি যে এক তৃতীয়াংশ পানি উত্তোলন করার পর পাম্পটি নষ্ট হয়ে যায়, পরবর্তীতে এত এইচপি ক্ষমতার দ্বিতীয় একটি পাম্প দ্বারা বাকি পানি খালি করা হয়েছে। সো এখানে বলছে উদ্দীপকের কোয়াটির প্রথম এক তৃতীয়াংশ এবং তৃতীয় এক তৃতীয়াংশ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় পাম্প দ্বারা পানি শূন্য করতে প্রয়োজনীয় কি হবে কিনা, এক হবে কিনা? অবভিয়াসলি এক হবে না, এটা তো নর্মালি বোঝাই যায়। সো টাইমের ইকুয়েশন দেখো, আমি যদি বলি প্রথম পাম্পের জন্য T1 ইকুয়ালটা হবে কত? পি আউটপুট, সরি ডব্লিউ আউটপুট ডিভাইডেড বাই হচ্ছে কত? পি আউটপুট। ওকে, তাহলে দেখো ডব্লিউ আউটপুটে তোমার যে ভরটা হবে এম, এম কি হবে? যে টোটাল ভরের, একটু আগে আমরা টোটাল ভর এম, টোটাল ভরের এক তৃতীয়াংশ, কারণ এক তৃতীয়াংশ খালি করছে, ঠিক আছে। সেটা তো আমরা জানি, এটা কোনো সমস্যা নেই। এখান থেকে এম এম এখান থেকে বসায় দিবা এম প্রাইম জি। এইচ কোনটা বসাবা? এইচ হবে তোমার ঘর্ষণ। ঘর্ষণ কিভাবে হবে? এক তৃতীয়াংশ খালি করছে, তাহলে এক তৃতীয়াংশ যদি খালি করে তাহলে তার ঘর্ষণ কতটুকু হয়? খুবই সহজ বের করা যায়। দেখো ঘর্ষণ কতটুকু হবে, প্রথমে আপার লেয়ারে ছিল, পরে কতটুকু হয়েছে? খালি করছে কতটুকু? এক তৃতীয়াংশ, তার মানে লেয়ার হবে ডিভাইডেড বাই 2, তার মানে h/6। এটা হবে এখানে ঘর্ষণ, এখানে এটা বসাবা। আর পি আউটপুট অলরেডি এখানে বের করে ফেলছো না, এই যে এটা বসা দিবা, ঠিক আছে। তাহলে এখানে পি আউটপুট কত? 577.267। এখান থেকে কিন্তু তুমি টাইমটা পেয়ে যাবা ইজিলি। সব কিছু আমি করে দিচ্ছি, এখানে কিচ্ছু নাই, ঠিক আছে। সো এখানে পি আউটপুট বসা দাও, সবগুলো এখান থেকে হয়ে যাবে। দ্বিতীয়টার জন্য, ঠিক আছে, এগুলো প্রথম T2 এর জন্য কি করবা? T2 এর জন্য সেম, T2 এর জন্য ফর্মুলা কি হবে? যে ডব্লিউ আউটপুট ডিভাইডেড বাই পি আউটপুট। দ্বিতীয়টার জন্য পি আউটপুট কি দেওয়া আছে? ডিরেক্টলি দেওয়া আছে 0.2 এত এইচপি। হ্যাঁ ভাইয়া, 0.82 এইচপি কে তুমি 746 দিয়ে গুণ করে ওয়াটে নিয়ে যাবা, শেষ। ভর দুইটার জন্য সেম, এটার ভরও কত হবে? 1/3 এম টোটাল করে ফেলবা, শেষ। তার মানে দেখো এম প্রাইম জি হয়ে গেল, আর এইচটা চেঞ্জ হয়ে যাবে। এইচ কি হবে? এইচ প্রাইম হবে, দেখো কি বলছে, তৃতীয় এক তৃতীয়াংশ, তার মানে একদম নিচের লেয়ার। তৃতীয় এক তৃতীয়াংশের ক্ষেত্রে দেখো তো, আমি জাস্ট আমাকে বলি যে পুরোটা পানি ভরা ছিল, তারপরে তুমি এটার একবারে নিচেরটাকে খালি করছো, ঠিক আছে। সরি, মানে তৃতীয় এক তৃতীয়াংশ খালি মানে কি? শুরুর দিকে কতটুকু ছিল পানি? শুরুর দিকে ছিল নিচের এক তৃতীয়াংশ ছিল, তারপরে পুরোটাকে তুমি খালি করে দিছো, এরকম। এটাকে বলে তৃতীয় এক তৃতীয়াংশ, ঠিক আছে। মানে নিচের এক তৃতীয়াংশ শুধু পানি ছিল, ঠিক আছে, এই এতটুকু তো পানি ছিল। তাহলে এই লেয়ারটা কতটুকু বলো তো? প্রথমে 2/3 না, 2h ডিভাইডেড বাই 3, আর এখন ভূমি থেকে নিচের ডিস্টেন্সের নিচেরটুকু ডিস্টেন্স হচ্ছে h ডিভাইডেড বাই, এখান থেকেই দেখো তোমার h প্রাইম হয়ে যাচ্ছে। এখানে h প্রাইম বসাইলেই তুমি এখান থেকে হয়ে যাবে। প্রথমে কি করবো দেখো তো, তৃতীয় এক তৃতীয়াংশ খালি করছি, তার মানে তখন পানিটা প্রথমে এরকম ছিল, পরে পুরোটা খালি হয়ে গেছে। ভূমি থেকে আমাদের আপার লেয়ারের ডিস্টেন্স কতটুকু? নিচেরটা হচ্ছে এক তৃতীয়াংশ, তার মানে 2, উপরটা হবে 2/3, তার মানে 2h/3। আর এরপরে যখন খালি করছি তখন আপার ভূমি থেকে আর নিচের ডিস্টেন্স হচ্ছে কত? h ডিভাইডেড বাই 2। বসাইলে দেখবা দুইটা আলাদা বের হয়ে গেছে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস। আমরা পুরো চ্যাপ্টারটাকে আমরা 1.5 ঘন্টার মতো সময় নিয়েছি, আই গেস। একটু বেশি টাইম লাগছে কেন বুঝতেই পারতেছো, এই চ্যাপ্টারে অনেক কিছু আমরা কমপ্লিট করছি ভাই। এটা করার পরে এমসিকিউতে আটকানোর মতো তোমার কোনো জায়গা নেই আসলে, ঠিক আছে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস। আমরা অনেকগুলো চ্যাপ্টার শেষ করছি, এটা করছি, সামনে আরও অনেকগুলো করবো। যদি ভালো লাগে অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা।
কি দরকার হবে সেটা অবভিয়াসলি জানাবা।